বাবা হয়ে বাধ্য হয়ে মেয়ের বাসর ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে দিল। লজ্জায় মরে যাচ্ছে অধরা। তৃতীয়বারের মতো বাসর ঘরে বসে আছে সে, গায়ে ভারী গয়নার সাজ। একটা মেয়ে এত সৌন্দর্যের অধিকারিণী হতে পারে যে অধরাকে দেখেনি সে কখনো বিলিভ করতে পারবে না। ঘরের মাঝে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের উদয় হয়েছে। একটু পরেই বর আসবে। অধরা আরেকটা লাশ দেখার অপেক্ষায় আছে, কারণ বাসর ঘরে যে একবার স্বামী সেজে ভিতরে ঢোকে তার বের হতে হয় লাশ হয়ে। অধরা এইসব ভেবেই কান্না পাচ্ছে। সে জানে না সে কি এমন অপরাধ করেছিল যার জন্য এত বড় শাস্তি আল্লাহ তাআলা তাকে এতটা কষ্ট দিচ্ছে। অধরা কাঁদছে। হঠাৎ কে যেন বলল বর এসে গেছে। অধরার বর আসার কথা শুনে ওয়াশরুমে ফ্রেশ হতে ঢুকল। ফ্রেশ হওয়ার এক পর্যায়ে বুঝতে পারল তার মিঞ্চ শুরু হয়ে গেছে। বাসরাতে মিঞ্চ ভাবতেই বুকের ভেতর কেমন যেন ছ্যাদ করে উঠল। প্রতিবার বাসরাতে হুট করে মিঞ্চ হয় তার। সে বুঝতে পারছে কোন এক অদৃশ্য মায়া তাকে আগলে রেখেছে। অধরা কোনোরকম ফ্রেশ হয়ে খাটের উপর উঠে গিয়ে বসল। এদিকে অধরার বর আয়াস বাসায় এসেই অধরার বাবাকে সালাম করে নিল। আয়াস সবকিছু জেনে অধরাকে বিয়ে করতে রাজি হয়েছে। সে জানে তার আগেও দুজন বাসরাতে মারা গিয়েছিল, কিন্তু আয়াস অধরাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলে। আর অধরা তার বাবার একমাত্র মেয়ে, 1000 কোটি টাকার সম্পত্তি সব আয়াসের হয়ে যাবে। সবকিছু ভেবেই বিয়েটা করা। আয়াস বাসর ঘরে ঢুকেই দরজাটা লাগিয়ে দেয়। দরজাটা লাগাতেই অধরার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আয়াস আস্তে আস্তে অধরার পাশে এসে বসল। এদিকে অধরার বাবা সিসি ক্যামেরার সামনে বসে আছে। নিজের অনিচ্ছা সত্ত্বেও নিজের মেয়ের ফুলশয্যা তাকে দেখতে হবে এই ভেবেই কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। জন্মের সময় অধরার মা মারা যায়। সে দুঃসহ স্মৃতির কথা মনে হলে তিনি এখনও ঘুমাতে পারেন না। অধরা তার সংসারে আসার পর ব্যবসা বাণিজ্য উত্তরোত্তর উন্নতি শুরু হয়। এদিকে অধরা ভয়ে কাঁপছে। আয়াস ঘুমটা খোলার সাথে সাথেই চমকে গেল। ঠিক একটা পূর্ণিমা চাঁদকে মনে হচ্ছিল কালো মেঘের ঘুমটায় আড়াল করে রাখা হয়েছিল। আয়াস যেন নিজেকে সংযত রাখতে পারছে না। ফুলদানিতে রাখা ফুলটাকে ছোঁয়ার ইচ্ছা প্রবল আকারে কাছে টানছে। আয়াস যখন অধরাকে ছুতে যাবে ঠিক তখনই অধরা বলে, প্লিজ ছুবেন না আমাকে, আমার পিরিয়ড চলছে। কথাটা বলে লজ্জায় মাথা নিচু করে ফেলল। অধরার লজ্জামাখা মুখটা অস্ত যাওয়ার আগ মুহূর্তে সূর্যের মতো লাগছে। হঠাৎ সারা বাড়ির ইলেকট্রিসিটি অফ হয়ে গেল, কিন্তু বাসর ঘরটা যেন আরো বেশি আলোকিত হচ্ছে। আয়াস অধরাকে এই অবস্থায় দেখে নিজেকে ঠিক রাখতে পারছে না। অধরা বারে বারে বলছে, প্লিজ আমাকে ছুবেন না। আয়াসের সেদিকে কোনো প্রক্ষেপ নেই। আয়াস অধরাকে ছোঁয়ার সাথে সাথে অধরা সেন্সলেস হয়ে যায়। অধরার বাবা দৌড়ে অধরার রুমে এসে নক দেয়। ভিতর থেকে কোনো কথা আসছে না। বাধ্য হয়ে দরজা ভেঙে দেখে অধরার পাশে আয়াস শুয়ে আছে। দরজা ভাঙতেই ইলেকট্রিসিটি এসে যায়। নিয়ান সাহেব আয়াসকে ডাক দিতে বোঝা যায় আয়াস আর কোনোদিন জাগবে না। অধরাও সেন্স নেই, সকালের আগে আর ফিরবে না। সকালবেলা পুলিশ এসে লাশ নিয়ে যায়, কিন্তু ময়নাতদন্তে মৃত্যুর কোনো কারণ উদ্ঘাটন করতে পারে না। অধরা সেন্স ফিরলে তার বাবাকেই জড়িয়ে ধরে বলে, বাবা, কি অপরাধ করেছি আমি? কেন অপয়া হয়ে জন্ম নিয়েছি? তুমি কেন নিরপরাধ ছেলেদের জীবন নষ্ট করছো? বাবা, আমাকে তুমি আর বিয়ে দিতে চেও না। আমি আর কোনো মায়ের বুক খালি করতে পারবো না। অধরার কথা শুনে নিয়ান সাহেব কাঁদছে আর বলছে, মারে, আমি চাই তুই বেঁচে থাক, তুই ছাড়া কে আছে আমার? অধরা তার বাবার কথা বুঝতে পারে না। একদিন সপ্তাহখানেক পর অধরা ওয়াশরুমে গিয়ে কয়েকবার হরহর করে বমি করে দিয়ে সেন্সলেস হয়ে যায়। অধরার বাবা সাথে সাথে ডাক্তারকে ফোন করে বাসায় নিয়ে আসে। ডাক্তার অধরাকে দেখে, খানিকটা বিস্মিত হয়ে বলে, নিয়ান সাহেব, আপনার মেয়ে তো মা হতে চলেছে। ডাক্তার ইহতেশামের কথা শুনে অধরার বাবা এক প্রকার চমকেই গেল। কি হতে যাচ্ছে অধরার জীবনে? ডাক্তারের কথা শুনে মুখটা বিষণ্ণ করে বসে আছে নিয়ান সাহেব। অধরা ডাক্তার আর তার বাবার কথোপকথন শুনে সবচেয়ে বেশি অবাক হয়, কেননা তার সতীত্বে আজ অব্দি কোনো পুরুষ স্পর্শ করতে পারেনি। তাহলে সে কিভাবে প্রেগনেন্ট? অধরার খুব ভয় হচ্ছে। ডাক্তার চলে গেলেও অধরা তার বাবার কাছে গিয়ে ফুপিয়ে কান্না করে দিল। মারে, কাঁদছিস কেন? বাবা, তুমি আমাকে বিশ্বাস করো, আমি কোনোদিন কারোর সাথে খারাপ কিছু করিনি। আমি তো রুমের বাইরেও যাই না তোমাকে ছাড়া। বাবা, তুমি আমাকে খারাপ ভাবছো, জন্য কান্না করতেছো, তাই না? বাবা, তুমি কান্না করো না, আমি যে তোমার কান্না সইতে পারি না। অধরার বাবা অধরার চোখের পানি মুছে দিয়ে বলল, মারে, জানিস তুই যখন জন্ম নেস ঠিক তার 15 মিনিট পরেই তোর মা আমাকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে যায়। ভালোবেসে তোর মাকে বিয়ে করেছিলাম। কত স্বপ্ন ছিল তোকে নিয়ে। যেদিন তোর মা কানে কানে বলল আমাদের চা পা থেকে ছাপা হতে যাচ্ছে,
সেদিন কতটা খুশি হয়েছিলাম, জন্মের আগেই তোর মা তোর নাম ঠিক করে রেখেছিল, মুমতাহিনা ইসলাম অধরা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তোর মা তোকে জন্ম দিতে গিয়ে চলে গেল সবাইকে ছেড়ে। আমি পারিনি তোর চাঁদ মুখটাকে আধারে ঢেকে দিয়ে তোর জন্য নতুন মা খুঁজে আনতে। জানিস, সারাদিনের ক্লান্তি শেষে যখন তোর মুখটা দেখি তখন আমার বুকে শান্তির ছোঁয়া লাগে। আর সেই চারটায় যখন কাঁদছে তখন আমি কি করে কান্না থামাই। আর আমি জানি আমার অধরা ফুলের মতো পবিত্র। তুই কোনো চিন্তা করিস না মা। অধরা তার বাবার কথা শুনে রুমে চলে গেল। আসরের আজান হচ্ছে। তাড়াতাড়ি অজু করে নামাজ শেষ করে মোনাজাতে বলতে লাগলো, হে পরওয়ারদিগার, তুমি তো জানো আমি ফুলের মতো নিষ্পাপ, তবে কেন আমার সাথে এসব ঘটছে? কেন আমি আজ অন্তঃসত্ত্বা? আমাকে এসব থেকে মুক্তি দাও, আমি আর পারছি না। এই কলঙ্ক আমি কি দিয়ে ঢাকবো? চাঁদের মতো আমার তো জ্যোৎস্না নেই, নেই সাগরের মতো বিশালতা। একে একে 3 জন স্বামী বাসর রাতেই মারা গেল। আমি চাই না আর কেউ আমার জীবনে আসুক। ও আল্লাহ, তোমার কাছে এত কান্না করি, তুমি কি আমার ডাক শুনতে পাও না? এসব বলে জায়নামাজে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। ঘুমের মাঝে অধরা হারিয়ে গেল অন্য জগতে। চারপাশে ফুলের সমারোহ, অনেক উঁচু নিচু বাড়ি, প্রতিটা বাড়ি সোনার ইটে বাঁধানো। মনে হচ্ছে একটা স্বপ্নপুরীতে সে এসেছে। হঠাৎ কে যেন তাকে পাশ থেকে বলল, স্বাগতম রাজকুমারী, তোমাকে বরণ করে নেবার জন্যই আমরা সবাই অপেক্ষা করছি। মেয়েগুলো দেখতে এতটাই সুন্দর, অধরা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। সবার হাতে বরণডালা, গোলাপ ছাড়া আর কোনো ফুল সে জীবনে দেখেনি। তার কাছে সবকিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। এদিকে অধরাকে একটি বাড়ির সামনে নিয়ে দাঁড় করানো হলো। বাড়িটা খুব সুন্দর দেখাচ্ছে, হীরা নিয়ে নিখুঁতভাবে বাড়িটা তৈরি। হঠাৎ একটা সুদর্শন পুরুষ মহল থেকে বের হতেই গ্লাস ভাঙার শব্দে অধরার ঘুম ভেঙে যায়। অধরা তাকিয়ে দেখে সে জায়নামাজে ঘুমিয়ে আছে। টেবিলে থাকা গ্লাসটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। পাশ দিয়ে বিড়াল দৌড়ে যাচ্ছে, তবুও যেন অধরার ঘোর কাটছে না। এভাবে কিছুক্ষণ থাকার পর ফ্রেশ হয়ে রুমে বসে তার প্রিয় ডায়েরিটা লিখতে লাগলো। কাজের মেয়েটা এসে কাচের টুকরোগুলো উঠিয়ে নিয়ে গেল। দেখতে দেখতে কয়েক মাস চলে গেল। দিন দিন অধরার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। অধরার বাবা সিদ্ধান্ত নিল তার মেয়ের অ্যাবর্শন করাবে, তা বাংলাদেশে না, সুইজারল্যান্ডে নিয়ে। সুইজারল্যান্ডে তাদের কয়েক বিলিয়ন কোটি টাকার ব্যবসা আছে। সেই সুবাদে অধরা প্রথম অ্যাবর্শন করাতে রাজি না হলেও পরে তার বাবার কথা ফেলতে পারেনি। এদিকে 2 দিন পর নিয়ান সাহেব অধরাকে নিয়ে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় গাইনি ডাক্তার অ্যালিনার সাথে কথা বলে। অ্যালিনা কয়েকটা টেস্ট দেয়, অধরা লক্ষণ বুঝে, সাথে আল্ট্রাসোনোগ্রাফিও করতে বলে। অধরা সব টেস্ট ও আল্ট্রাসোনোগ্রাফি করে বাসায় ফিরেই রুমের দরজা লক করে কাঁদতে লাগে। তার কেন যেন কান্না আসছে সে নিজেও জানে না। এদিকে পরদিন নিয়ান সাহেবের কাছে অ্যালিনার ফোন আসে। অ্যালিনার ফোন রিসিভ করতেই নিয়ান সাহেবকে সে তার চেম্বারে আসতে বলে। নিয়ান সাহেব ঘণ্টাখানেক পরেই অ্যালিনার কাছে পৌঁছে যায়। নিয়ান সাহেবকে দেখে অ্যালিনা উৎকণ্ঠা নিয়ে বলে, মিস্টার নিয়ান, আমার লাইফে আমি এমন ক্রিটিক্যাল কোনো কেসে পড়িনি। আমি ভাবতে পারছি না আমি স্বপ্ন দেখছি নাকি। আপনার মেয়ের আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট আমি 4 আলাদা আলাদাভাবে করেছি, প্রতিবারেই একই রিপোর্ট এসেছে। ডক্টর, কি হয়েছে প্লিজ বলেন, আপনি এভাবে ঘামছেন কেন? ডাক্তার অ্যালিনা আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট নিয়ে নিয়ান সাহেবের দিকে এগিয়ে গিয়ে বলল, এই যে দেখেন, আপনার মেয়ের গর্ভে কোনো মানুষ বেড়ে উঠছে না, বেড়ে উঠছে একটা সাপ। ডক্টর, কী সব বলছেন আপনি? হ্যাঁ, সত্যি বলছি। এই বিষয়টার জন্য কাল সারা রাত ঘুমাতে পারিনি। কিভাবে সম্ভব মানুষের গর্ভে সাপ? ডক্টর প্লিজ, যেভাবেই হোক অধরার পেট থেকে সাপটাকে বের করেন। মিস্টার নিয়ান, ভয়ের বিষয় হচ্ছে আপনার মেয়ের গর্ভে সাপ একবার আরেকবার রিপোর্টে সাপ দেখাচ্ছে না। মোট 6টা আল্ট্রাসোনোগ্রাফি, একটাতে সাপ আরেকটাতে নেই। বুঝতে পারছি না কি হচ্ছে। নিশ্চয়ই এর পেছনে কোনো মায়াজাল লুকিয়ে আছে। নিয়ান সাহেব স্পষ্ট দেখতে পারল অ্যালিনার শরীর ঘামছে। এটা ভয় না, চিন্তা বোঝা যাচ্ছে না। কি হলো ডাক্তার, অ্যাবর্শনটা করানো যাবে না? আমি আমার মানসম্মানের ভয়ে দেশ থেকে মেয়েকে নিয়ে এখানে পাড়ি জমিয়েছি। এখন যদি আমার মেয়ের কিছু হয় তবে কি দিয়ে সান্ত্বনা দিব? মিস্টার নিয়ান, প্লিজ ঘাবড়াবেন না। দেখেন, অ্যাবর্শন করা যাবে, কিন্তু আপনার মেয়ের শরীরের কন্ডিশন তেমন ভালো না। এই সময় অ্যাবর্শন করলে যদি কোনো বিপদ ঘটে। আচ্ছা বলেন তো, আপনার মেয়ের সাথে অস্বাভাবিক কোনো আচরণ হতে দেখেছেন?
আমি একটা বিষয় ক্লিয়ার হতে পারছি না, মানুষের গর্ভে কিভাবে সাপের জন্ম হবে। নিয়ান সাহেব অধরার সাথে ঘটা ঘটনাগুলো সব বলতে গিয়েও চুপ হয়ে গেল। যদি অধরার কোনো বিপদ হয় এই ভেবে। কি হলো নিয়ান সাহেব, কিছু বলছেন না যে? ডক্টর, আমার মেয়ের সাথে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। হুট করে একদিন বমি করে, সেন্সলেস হয়ে গেলে ডাক্তার দেখায়। ডাক্তার অধরাকে দেখে বলে সে প্রেগনেন্ট। বিশ্বাস করতে কষ্ট হয়েছিল, বাট সত্যিকে কিভাবে অস্বীকার করি জানি না। সৃষ্টিকর্তা আমার কোন পরীক্ষা নিচ্ছে। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আগামী রবিবার আপনার মেয়ের অ্যাবর্শন করা হবে। বাট একটা সমস্যা আছে, অপারেশনও করতে হতে পারে সাপটার জন্য। আচ্ছা ডক্টর, যা করা লাগে তাই করবেন, তবু যেন আমার মেয়ের কিছু না হয়। এদিকে অধরা বেলকনিতে বসে আছে, তার কাছে দেশটা কেমন পরিচিত লাগছে। একদম নিজের মনে হচ্ছে, প্রকৃতি যেন তাকে খুব কাছ থেকে ডাকছে। হঠাৎ অ্যাবর্শনের কথা শুনে অধরার মনটা খারাপ হয়ে যায়। পেটের উপর হাতটা আলতো করে ধরে বলতে লাগে, জানি না কিভাবে আমার গর্ভে তোর ঠাঁই হলো। আমি কি পরিচয় দিব তোর? বাবার সিদ্ধান্তের সামনে যে আমি নিরুপায়। এসব বলতে গিয়ে কয়েক ফোঁটা জল চোখ দিয়ে গড়িয়ে পড়ে। সন্ধ্যায় অধরার বাবা বাসে এসে দেখে অধরা এখনো বেলকনিতে দাঁড়িয়ে আছে। মা, এখনো বেলকনিতে থাকবি? আর কিছু খেয়েছিস লাঞ্চে? বাবা, তুমি না খাইয়ে দিলে খাবো কেমনে? তাই বুঝি, আয় খাইয়ে দিচ্ছি। আমিও খাইনি। বাবা মেয়ে একসাথে খাবার খাবে। খাওয়া দাওয়া শেষ হলে অধরার বাবা বলে, রবিবারে তোকে হাসপাতালে যেতে হবে। অধরা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। দেখতে দেখতে রবিবার এসে যায়। অধরার বাবা সকালে হসপিটালে অধরাকে নিয়ে গেলে আবার আল্ট্রাসোনোগ্রাফি করে ডাক্তার অ্যালিনার চক্ষু চরক গাছ। সাপটা ভেতরে এতটা বড় হয়ে গেছে, অপারেশন করা ছাড়া কোনো উপায় নেই। ঘণ্টাখানেক পর অধরাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। যথারীতি সিজার করার জন্য যখন পেট কাটে তখন সবাই চমকে যায়, যেখানে সাপ থাকার কথা সেখানে কিচ্ছু নেই। ডাক্তার অ্যালিনা এক প্রকার ভরকে যায়। কি হচ্ছে গোলকধাঁধার মতো? মুহূর্তে অপারেশন থিয়েটারের ভেতরে এক সুঘ্রাণ বের হলো। অপারেশন থিয়েটার সমস্ত বাতি মুহূর্তে বন্ধ হয়ে গেল। রুমটা ভূমিকম্পনের মতো কাঁপতে লাগলো। অন্ধকারে যেন সবার গলা চিপে ধরেছে কে। ডাক্তাররা সবাই ভয় পেয়ে বাঁচাও বাঁচাও চিৎকার করতে লাগলো। হঠাৎ সারা অপারেশন থিয়েটার আলোকিত হয়ে গেল। অধরার মুখ যেন চাঁদের জ্যোৎস্নায় বিচ্ছুরিত হচ্ছে। ডাক্তার অ্যালিনার অধরার দিকে তাকিয়ে ঠাস করে ফ্লোরে পড়ে গেল। বাকি ডাক্তাররা অ্যালিনার চোখে পানি দিতে অ্যালিনা চোখ খুলেই অধরাকে দেখিয়ে দিল। অধরাকে দেখে সবাই চমকে যায়, কারণ অধরার পেট কেটে সিজার করা হয়, সে কাটা চিহ্ন আর নেই। স্বাভাবিক। অ্যালিনা বুঝতে পারল তাদের অনেক বড় ভুল হয়ে গেছে। অধরাকে কেবিনে দিয়ে তার বাবাকে কেবিনে ডেকে পাঠালো। অধরার বাবা অ্যালিনার ডেস্কে যেতেই বলল, মিস্টার নিয়ান, আপনার মেয়ে সাধারণ কোনো মেয়ে নয়, তার মাঝে অসাধারণ কিছু মায়াজাল লুকিয়ে আছে। তাকে নিয়ে বাসায় যান, পারলে কোনো তান্ত্রিককে দেখান। ডাক্তারের কথা শুনে অধরার বাবার বুকটা কেমন যেন ছ্যাদ করে উঠল। এদিকে অধরাকে বাসায় নেওয়ার পর থেকেই নানান অস্বাভাবিক ঘটনা ঘটতে লাগল। সবচেয়ে অস্বাভাবিক ঘটনা হলো সোমবারের দিন সকালে অধরার অপারেশনের একটা ছেলে ডাক্তার ছিল, মিস্টার পিটার নামে। তার গাড়ি খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করে, সে ঘটনাস্থলেই মারা যায়। চোখ দুটি রাস্তার সাথে পিষে যায়। কেউ প্রথম দেখায় আঁতকে উঠবে। অধরা খবরটা পড়ে সোফায় বসে পড়ে। তার বাবাকেই ডেকে এনে বলে, বাবাই, কেন আমার সাথে এসব ঘটনা ঘটছে বলবে? কেন তুমি ব্যতীত অন্য কোনো ছেলে আমাকে স্পর্শ করতে পারে না? শুনবি তাহলে মা, শোন তাহলে। আজ থেকে 25 বছর আগে সুইডেনে পড়তে সে তোর মায়ের সাথে পরিচয় হয়। আমাদের বিয়েটা হয় রাজবাড়িতে। এখান থেকে 25 কি 30 মাইল দূরে। সেটাকে বলা হয় মায়াবিনী শহর। অনেক দর্শনীয় একটা জায়গা, কিন্তু সেখানে কোনো মানুষ নাকি গেলে বেঁচে ফিরে না। অনেক রোমহর্ষক অদ্ভুতে কাহিনী সেখানে ঘটে থাকে। আমার এক প্রকার ভুল করেই মায়াবিনী শহরে ঢুকে পড়েছিলাম, যে জায়গাটা দেশের স্থানীয় সরকার বহু বছর আগেই নিষিদ্ধ করেছে। কিন্তু সেখানে তোর মা আমার সাথে পালিয়ে গিয়েছিলাম, কারণ তোর নানু হেনরি মাইকেল চাইনি কোনো মুসলিম ছেলের কাছে তোর মাকে বিয়ে দিতে, আর তোর আম্মুর বিয়ে ঠিক করে স্থানীয় এক খ্রিস্টান ছেলের সাথে। বাধ্য হয়েই ভুলক্রমে তোর মাকে নিয়ে মায়াবিনী শহরে চলে যাই। আশা ছিল জুরিক শহরের কোন এক বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকব। পরে সবকিছু ঠিক হলে তোর মাকে নিয়ে বাংলাদেশে চলে যাব। তোর মাকে নিয়ে যখন পালাই একটা গাড়িতে করে, তখন তোর মা খুব কেঁদেছিল।
তারপর আমরা সুইজারল্যান্ডের জুরিক শহরের দিকে রওনা করি। কিন্তু আমরা ভুল করে অন্য রাস্তায় চলে যাই। সে রাস্তাঘাট নিস্তব্ধ, কোথাও আলোর চিহ্ন পর্যন্ত নেই। আমাদের গাড়িটা জুরিক লেক পার হতেই রাস্তার পাশে একটা সাইডবোর্ড দেখতে পেলাম। সেখানে ক্রস চিহ্ন দিয়ে লেখা ডেঞ্জার। বাট তবুও আমাদের যেতে হয়েছে। সারা রাস্তায় একটা পাখিও চোখে পড়েনি। কিন্তু রাস্তা দিয়ে যতই যাচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। চারপাশটা মনে হয় কেউ রংধনুর তুলির আঁচড়ে সাজিয়ে রেখেছে। রাস্তায় দুপাশে টিউলিপ ফুল, মনে হচ্ছিল গাড়ি থেকে নেমে ফুলগুলো ছুঁয়ে দিয়ে দেয়া যাক। কিন্তু কোথাও যেন ভয় কাজ করছিল। বাট আমরা জুরিক শহর পাচ্ছি না। হঠাৎ ঝুম করে বৃষ্টি নামলো। বৃষ্টিতে কোনো কিছু দেখা যাচ্ছিল না। গাড়ি চালাতে কষ্ট হচ্ছিল। তোর মা ম্যারিনাকে দেখে মনে হচ্ছিল সে খুব ভয় পাচ্ছে। বৃষ্টি ক্রমশ বাড়তে লাগলো। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। সিদ্ধান্ত নিলাম আশেপাশে কোন একটা বাড়ি পেলেই দাঁড়াবো। কিন্তু একটু বাড়িও দেখা যাচ্ছে না। এত সুন্দর পরিবেশ, তবু একটা বাড়িও দেখা যাচ্ছে না কোথাও। গাড়ি চলছে আপন গতিতে। হঠাৎ ম্যারিনা আমার বাম হাতটা চেপে ধরে বলল, নিয়ান দেখো, ওই যে মানুষের কঙ্কাল সামনে। আমি তখন রাস্তার সাইডে তাকিয়ে দেখি 3টা কঙ্কাল পড়ে আছে। সব দেখেও না দেখার ভান করে বললাম, কই না তো, আমি তো টিউলিপ ফুল দেখছি ম্যারিনা, তুমি আজেবাজে চিন্তা করছো। ম্যারিনা আমার বাহু জড়িয়ে ধরে থাকলো। বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে। একটু সামনে যেতেই আরও অবাক হলাম। মানুষ যেমন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে অভ্যর্থনা দাঁড়ায়, তেমনি রাস্তার দুপাশে অনেকগুলো মানুষ কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। আর কি ভয়ানক শব্দ করছে। ম্যারিনা ভয়ে আমাকে জড়িয়ে ধরে আছে আর বলছে, নিয়ান আমার খুব ভয় করছে, তুমি গাড়ি জোরে চালাও। যদি এরা সবাই আমাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়, আমাদের মেরে ফেলে। নিয়ান মুচকে এসে বলল, ভয় পেও না, সৃষ্টিকর্তা আমাদের সাথে আছে। এসব শয়তানের খেলা, এরা কিচ্ছু করতে পারবে না। ক্রমশ রাস্তা বেশি অন্ধকার হয়ে যাচ্ছে। আগের চেয়ে এখনকার কঙ্কালগুলো বেশি ভয়ানক মনে হচ্ছিল। খুব ভয়ানক চিৎকার দিচ্ছিল। সবচেয়ে ভরকে যাওয়ার দৃশ্য ছিল কঙ্কালগুলোর শরীরে কোনো মাংস নেই। সারা শরীর থেকে রক্ত ঝরছে। রক্তে রাস্তা গড়িয়ে এপাশ ওপাশ হয়ে যাচ্ছে। আর ভয়ানক কণ্ঠে বলছে, মৃত্যুপুরীতে তোদের স্বাগতম। মৃত্যু তোদের সামনে অপেক্ষা করছে। আর সামনে আগাস না, এখন থেকে ফিরে যা, সামনে যাবি না, তোদের খুবলে খুবলে খাবে। এসব বলে আর হু হু করে হাসছে। ম্যারিনা ভয়ে কান্না করে দিয়েছে। কি করবে ভেবে পাচ্ছি না। গাড়ি ঘুরিয়ে কোথায় যাব, রাস্তা তো ভুলে গেছি। মনে মনে স্থির করলাম যা হবার হবে, তবুর সামনে কি আছে দেখব। শয়তান কখনো সঠিক পথ দেখায় না। যতই রাস্তা পার হচ্ছি ততই অন্ধকার ছায়া যেন পুরো চারপাশটা গ্রাস করছে। কিন্তু গাড়ি টাচ করছে না। সামনে এবার আর কঙ্কাল না, জীবিত মানুষের মতো কিছু লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে কিছু কঙ্কাল খুবলে খুবলে খাচ্ছে জীবিত মানুষের নাড়ি ভুঁড়ির ফিরকি দিয়ে রক্ত ঝরছে। লোকগুলো গগন বিদায়ীও চিৎকার দিয়ে কোনো মানুষ কলিজা ফেটে যেমন মরে যাবে ঠিক তেমনই। এদিকে ম্যারিনা আমার কাঁধে সেন্সলেস হয়ে গেছে। কঙ্কালগুলো কত আকুতি করছে যেন আর সামনে না যাই। এদিকে রাত প্রায় 3টা বাজে। এখনো ঝিরঝির বৃষ্টি আসছে। এখন আর কঙ্কাল দেখা যাচ্ছে না। চারপাশটা হঠাৎ ফুলের সমারোহে ভরে গেল। দূরে দেখা যাচ্ছে আবসা বাড়ির মতো। আলো স্পষ্ট দেখা যাচ্ছে। কি সুন্দর সুবাতাস বইছে। রাস্তার পাশ দিয়ে একটা লেক বয়ে গিয়েছে। লেকেরও পাশে অনেক বড় বড় পর্বত। সত্যি মেজাজটা হঠাৎ ফুরফুরে হয়ে গেল। হঠাৎ চোখে পড়ল একটা গেট, সোনা দিয়ে সাজানো। গেটের উপরে হীরাতে লেখা মায়াবিনী শহর। গাড়িটা ভেতরে প্রবেশ করার সাথে সাথেই চতুর্দিকে সাজবাতির মতো জ্বলে উঠল। আকাশের তারকাবাজির মতো চারিপাশটা। গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। গাড়ি থেকে নেমেও ভয় করছিল আমাদের। তবু গাড়ি থেকে নেমে পা দিতেই দেখতে পেলাম তাজা ফুলের মাদুর। একদম ভূস্বর্গ মনে হচ্ছে। হঠাৎ কয়েকটা মেয়ে ফুলের তোড়া নিয়ে পাশে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, মায়াবিনী শহরে আপনাদের জন্যই এতকাল অপেক্ষা করছিল, আপনারা ভেতরে আসেন। আমি কিছুটা ভীতি নিয়ে বললাম, সাথে আমার ভালোবাসার মানুষ আছে। তার জ্ঞান ফিরেনি। মেয়েগুলির মাঝে একটা মেয়ে মুচকে এসে একটা ফুল হাতে দিয়ে বলল, এই ফুলটা নাকের কাছে নেন, সুবাসের সেন্স ফিরে আসবে। মেয়েটার কথা মতোই তাই করলাম। ফুলটা ম্যারিনার নাকের কাছে ধরার সাথে সাথেই ম্যারিনা চোখ খুলল। চোখ খুলে বলল, নিয়ান কঙ্কালগুলোর কাছ থেকে আমাকে বাঁচাও। আমি ম্যারিনার হাতটা শক্ত করে চেপে ধরে বললাম, ভয় পেও না, চলো। এদিকে আমাদের রাজপ্রাসাদে নেওয়া হলো।
রাজপ্রাসাদের সবকিছু হীরা দিয়ে তৈরি। রাত্রের আকাশ যেমন অজস্র নক্ষত্র আলো দেয়, তেমনি হীরাগুলো থেকে আলোক রোশনি বের হচ্ছে। রাজপ্রাসাদের অতিথিশালায় বসে থাকার পর একটা দরবেশ এসে বলল, বহু শতাব্দী পর আমাদের এখানে কেউ আসলো। তোমরা সত্যিই ন্যায়নিষ্ঠ, নয়তো এ পথ পাড়ি দিয়ে আসতে পারতে না। যাই হোক, তোমরা আসার পরই জাদুর আয়না তোমাদের বিষয় সব বলেছে। তোমরা অবিবাহিতা, আর মেয়েটা অমুসলিম। ম্যারিনা চমকে যায় আর বলে, কি বলছেন? আপনি কিভাবে জানলেন এত কিছু? মা তোমার আর নিয়ান এই দুজনের মাঝে মায়াবিনী শহরের মুক্তির বীজ নিহিত। তুমি কি তোমার ভালোবাসার মানুষের জন্য ইসলাম গ্রহণ করবে, নাকি একমাত্র ন্যায়নিষ্ঠ ধর্ম, মুক্তির ধর্ম এবং সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করবে? ম্যারিনা অকপট উত্তর দিল, সে সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য ইসলাম গ্রহণ করবে। লোকটা ম্যারিনার কথায় খুশি বলল, সত্যি মা, তুমি অনেক গুণবতী। তোমাদের মাধ্যমে আমাদের হারানো রাজ্য ফেরত পাব ইনশাল্লাহ। সেটা কিভাবে? মা পরে জানলেও চলবে। তুমি এখন গোসল করে বধূ সাজি ইসলাম গ্রহণ করো, তারপর তোমাদের দুজনকে বিয়ে দেওয়া হবে। ভয় পেও না, আমাদের আপনজন ভাবতে পারো। কথাগুলো বলে লোকটা চলে যেতেই 7টা সুন্দরী রমণী এসে ম্যারিনাকে নিয়ে চলে গেলেই নিয়ানকে কয়েকজন যুবক নিয়ে গেল। দুজনকে উত্তম রূপে সাজিয়ে বিয়ের জাঁকজমকপূর্ণ আসরে বসানো হলো। কি জমকালো পরিবেশ! ম্যারিনাকে মুসলিম বানানো হলো। কিন্তু বিপত্তি বাজল তখন, যখন ম্যারিনা কবুল বলবে তখন সে মাথা ঘুরিয়ে পড়ে যায়। বিয়ের আসরে কনের মাথা ঘুরে পড়ে যাওয়া দেখে সবাই এগিয়ে আসলো। নিয়ান ম্যারিনার মাথাটা তার কোলে রেখে বলল, কি হয়েছে তোমার? প্লিজ কথা বলো। ম্যারিনা কোনো কথা বলছে না। নিয়ান বারবার বলছে, ম্যারিনা তুমি চুপ করে থেকো না, প্লিজ কথা বলো। এমন সময় দরবেশের মতো লোকটা এসে বলল, বাবা, যা ভেবেছি তাই হলো। গম্ভীর কণ্ঠে বললেন লোকটা। নিয়ান খানিকটা ভয় পেয়ে বলল, কি ভেবেছিলেন? আমার ম্যারিনার কি হয়েছে বাবা? নিয়ান, ম্যারিনাকে এখন একমাত্র তুমি বাঁচাতে পারো, আর তাও 3 দিনের মাঝে। কি হয়েছে বলেন, কি করতে হবে ম্যারিনার জন্য? ম্যারিনার জন্য আমি আমার জীবন দিতেও রাজি। ব্যস্ত হও না, ম্যারিনাকে বাঁচাতে হলে তোমাকে জাদুর শহর ঘুমন্তপুরীতে যেতে হবে, যে শহরে কেউ গেলেই ঘুমিয়ে যায়, আর ঘুমিয়ে গেলেই সে পাথরে পরিণত হয়ে যায়। আর তোমাকে সে নগরীতে যেতে হবে, এবং সে নগরীর একটা সোনার বক্স আছে, সেখানে গোলাপের বীজ আছে। সাধারণত গোলাপ গাছ ডাল থাকে হলেও সেখানে রাখা সোনার বক্সে যে গোলাপের বীজ আছে তা হচ্ছে নীল রঙের গোলাপ ফুলের বীজ। সে বীজ থেকে গাছ লাগিয়ে তোমাকে নীলরাঙা গোলাপ ফুল এনে সে গোলাপ ভেজানো সমুদ্রের তলদেশের নির্মল পরিশুদ্ধ পানিতে চুবিয়ে মুখে ছিটিয়ে দিলেই ম্যারিনা ভালো হয়ে যাবে। আর যদি না আনতে পারো তাহলে ম্যারিনা একটি পুতুল হয়ে যাবে। দরবেশের কথা শুনে নিয়ানের বুকের ভেতরটা কালবৈশাখী ঝড় বয়ে যায়। যেভাবেই হোক তার ভালোবাসার মানুষকে বাঁচাতেই হবে। নিয়ান দরবেশের কাছে গিয়ে বলল, আমি জাদুর শহর ঘুমন্ত নগরীতে যাব, কিন্তু ফুল চাষ করতে তো কয়েক মাস লাগবে, আর জাদু নগরীতে যেতে আসতেও তো সময় লাগবে। তুমি ভয় পেও না, সেখানে সময় আর পৃথিবীর সময় আলাদা। সেটা পৃথিবীর নিচে অন্য এক দুনিয়া, মায়ার শহর। সে শহরের মায়াতে পড়ো না, আর ঘুম আসলেও ঘুমাবে না, তাহলে কিন্তু তুমি চিরদিনের জন্য পাগল হয়ে যাবে। আচ্ছা, আমাকে তাড়াতাড়ি যাওয়ার রাস্তা বলে দেন। আচ্ছা, তুমি আমার সাথে আসো। নিয়ানকে দরবেশ একটি রুমে নিয়ে গেল। রুমটার ভেতরে যাওয়ার সাথে সাথে রুমটা হঠাৎ কেঁপে উঠল, আর তাজা বকুলের ঘ্রাণ আসতে লাগলো। দরবেশ লোকটা একটা বই বের করলো। বই বের করে বইয়ের ভেতর থেকে একটা নীল রঙার লকেট বের করে নিয়ানের গলায় পরিয়ে দিয়ে বলল, এই লকেটের মাধ্যমে তুমি ঘুমন্ত নগরীর অনেক কিছু মোকাবিলা করতে পারবে। তুমি অদৃশ্যই হতে পারবে, তবে ঘুমিয়ে যেও না, সাবধান। আর নীলরঙা গোলাপ তুমি হাতে পেলেই লকেটে গোলাপটা ছুঁয়ে দিতেই তুমি এখানে এসে পড়বে। এখন এই নাও কালো গোলাপের পাপড়ি, এটা দিয়ে বইয়ের ওপর মায়াবিনী লিখো। বইয়ের ভিতর থেকে রাস্তা বের হবে। নিয়ান তাই করল। মায়াবিনী লেখার সাথে সাথে বইয়ের ভিতর থেকে একটা আলোক রোশনি বের হলো। আলোক রোশনি একটা থেকে অনেকগুলো। সেখানে একটা বিশাল বড় নীলরাঙা গোলাপের গেট বের হলো। নিয়ান আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। নিয়ান গিয়ে দরজায় হাত লাগাতেই দরজাটা খুলে গেল। নিয়ান পা বাড়ালো অন্য এক দুনিয়ায়। নিয়ান ভেতরে ঢোকার সাথে সাথেই দরজাটা বন্ধ হয়ে গেল। দরবেশ লোকটি দেখল সমস্ত আলোক রোশনি এবার একটি আলোক রোশনিতে সংকুচিত হয়ে বইয়ের ভেতরে মিশে গেল। দরবেশ লোকটি মনে মনে বলল, আল্লাহ, তোমার বান্দাকে সমস্ত প্রকার অশুভ শক্তি থেকে হেফাজত করো, তাকে সফল কাম করো।
এদিকে নিয়ান ঘুমন্ত নগরীতে প্রবেশ করেই দেখতে পারে কি সুন্দর নগরী। মনে হচ্ছে শিল্পীরা তুলির আঁচড়ে সাজিয়েছে। নিয়ান হাঁটছে। কি সুন্দর নীলরঙা পশু সে এর আগে কখনো দেখেনি। এখানে দালান কোঠা সব নীল রঙের। একটু সামনে যেতেই মানুষের মতো কিছু দেখা যায়। খেয়াল করে দেখলেও সত্যি মানুষ। কি সুন্দর চেহারা, একদম জীবন্ত দেখা যায়। কিন্তু কাছে গিয়ে দেখতে পায় পাথর হয়ে আছে। সে হাঁটছে, তবে সবচেয়ে অদ্ভুত লাগছে এখানে সূর্য তাপ দিচ্ছে না, চাঁদের মতো জ্যোৎস্না দিচ্ছে। সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার, একদম শীতল করা পরিবেশ। খুব ক্ষুধা লেগেছে। ভাবতেই সামনে আঙ্গুর ফল আর আপেল বাগান দেখতে পেল। নিয়ান ছুটে গেল ফল ছিঁড়তে। ফল ছিঁড়ার জন্য হাত বাড়িয়ে এসে হাতটা ফিরিয়ে আনলো। তার মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে। সে মনে মনে ভাবতেই কেন সামনে আসবে। হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত লাগছে। সূর্য ডুবে গেল, চাঁদ উঠল। চাঁদের আলোতে দু চোখের পাতা লেগে আসতেছে। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, বাড়ির সাথে দোলনা। মনে হচ্ছে দোলনায় গাটায় এলিয়ে দেই, কিন্তু না। নিয়ান লকেটটাকে চুমু খেয়ে বলল, আমাকে নীলরাঙা গোলাপের বীজের কাছে নিয়ে যাও। কথাটা বলার সাথে সাথে দেখা গেল সামনে বিশাল একটা সাগর। মাঝখানে একটা নীল রঙের রাজপ্রাসাদ বের হলো। নিয়ান বুঝতে পারল সেখানে গোলাপের বীজ আছে, কিন্তু সেখানে কিভাবে যাবে? যেতে তো হবেই, কিন্তু যাওয়ার মতো কিছুই নেই। নিরুপায় হয়ে স্থির করল সাঁতার কেটে যাবে। সমুদ্রের পানিতে যখন পা দিবে তখন চমকে যায়। সমুদ্রের পানিতে পা নিচে যায় না, পা ভিজেও না। নিয়ান চমকে গেল। সমুদ্রের ওপর কাচ এতটা সূক্ষ্ম করে সেট করা যে কেউ ভাবলে সমুদ্রের পানি ঢেউ খেলছে, কিন্তু সমুদ্রের পানির ওপরের গ্লাস সেট করা। নিয়ান হেঁটে হেঁটে প্রাসাদের সামনে আসতেই 7 জন সুন্দরী মেয়ে, যাদের সৌন্দর্য কাপড়ের বাহির থেকে দেখা যাচ্ছে। নিয়ানকে দেখেই স্বাগত জানিয়ে প্রাসাদের ভেতরে নিয়ে যেতেই নিয়ানের চোখে ঘুম এসে ভর করল। সে তাকাতে পারছে না। ভালো করে তাকাতেই দেখল সারি সারি মানুষ পাথর হয়ে আছে। এমন সময় একটা মেয়ে এসে বলল, এতদিন কোথায় ছিল আমার রাজকুমার? নিয়ান মেয়েটার দিকে তাকিয়ে চমকে যায়। ম্যারিনা এখানে কিভাবে? রাজকুমার, কি দেখছো অমন করে? আমি তোমার ম্যারিনা। কতকাল ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আজ আমি সার্থক। 100 বছরের অপেক্ষার অবসান হলো। রাজকুমার, আমার বুকে আসো। আমার প্রাণটা শান্ত করি তোমার উষ্ণ ছোঁয়ায়। নিয়ান পলক্ষহীন দৃষ্টিতে ম্যারিনার দিকে তাকিয়ে আছে। ম্যারিনার চোখ যেন এক মায়া কাজ করছে। নিয়ানের চোখ বন্ধ হয়ে আসছে। ম্যারিনার দুহাত বাড়িয়ে নিয়ানকে তার বুকে আসতে বলল। নিয়ানের অর্ধেক শরীর পাথর হয়ে গেছে। ম্যারিনা আস্তে আস্তে যতই নিয়ানের দিকে এগিয়ে আসছে ততই নিয়ান পাথরে পরিণত হচ্ছে। নিয়ানের দু চোখ বন্ধ হওয়ার পথে। এখানে দু চোখ একেবারে বন্ধ হলে আর কোনোদিন খুলবে না। ম্যারিনা নিয়ানের একদম কাছে আসতেই নিয়ান গলা পর্যন্ত বরফে পরিণত হয়ে যায়। নিয়ান পলক্ষীনভাবে ম্যারিনা ভেবে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা তার চোখের জাদুতে নিয়ানকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। ধীরে ধীরে ঘুমের সাগরে তলিয়ে যাচ্ছে নিয়ান। ম্যারিনার রূপ নেওয়া মেয়েটা অপেক্ষা করছে আরেকটা পাথরের মূর্তির জন্য। পাথরের মূর্তিতে পরিণত হলে সে তার প্রিয়তমাকে সারা জীবনের জন্য আপন করে পাবে। কত শত বছর এই অপেক্ষায় ছিল সে। ভাবতেই মনটা পুলকিত হয়ে উঠেছে। আর একটা মাত্র মানুষ পাথরে পরিণত হলে তার ভালোবাসার মানুষ যে 1300 বছর আগে মারা গেছে, সেই হেলেক্স শয়তানের সমস্ত শক্তি পেয়ে আবার মৃত্যু থেকে জীবিত হয়ে ফিরবে। আর সমস্ত ঘুমন্ত নগরী হবে শয়তানের রাজত্ব। এসব ভাবতেই তার প্রচণ্ড হাসি পাচ্ছে। কতদিন পর তার প্রিয় মানুষটির সাথে রাত কাটাবে। প্রায় 100 বছর পর তার প্রিয় মানুষটির সাথে তার মিলন হবে। সে কত অপেক্ষা করত শিকারের জন্য। এর আগে যখন একটা করে মানুষ তার চোখের নেশায় ঘুমের রাজ্যে পাড়ি দেওয়াতে পারলে শয়তান তার হেলেক্স এক রাতের জীবন দিয়ে পাঠাত তার কাছে। সারা রাত হেলেক্স পিওয়ের সাথে রাত কাটাবে। সে কি মধুর রাত! যখন ফজরের ওয়াক্ত হতো ঠিক তখনই হেলেক্স পাথরে পরিণত হতো। প্রায় 100 বছর আগে শেষ রাত কাটিয়েছিল পিও। তারপর থেকে একটি মাত্র মানুষের অপেক্ষায় পার করেছে 100 বছর। শয়তানের শর্ত অনুসারে যেদিন পিও 1000 জন মানুষকে পাথরে পরিণত করতে পারবে, সেদিন সারা জীবনের জন্য পিও আর হ্যালেক্স অমর হয়ে যাবে। সমস্ত রাজ্য হবে তাদের। তারা যা চাইবে তাই পাবে। আর সেই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ। আর খানিক বাদেই সারা বাড়িতে থাকা দাসীরা আনন্দে চারিদিকে নাচছে। ম্যারিনের রূপ নেওয়া পিও এর আর তর সইছে না।
সে একদম নিয়ানের কাছে এসে পড়ে। কালো ধোঁয়ায় সে সমস্ত ঘর ছেয়ে যায়। সমস্ত আকাশ বাতাস কাঁপতে লাগে। সূর্য একটা থেকে মুহূর্তে 4টাতে পরিণত হয়। 4টা সূর্যের কিরণ এক হয়ে নিকষ কালো অন্ধকারের মতো আলোক রোশনি রাজপ্রাসাদ ভেদ করে হ্যালেক্সের ভেতরে এসে ঢুকতে লাগে। রাজপ্রাসাদের সব দাসীরা আনন্দ উল্লাস করে বলতে থাকে, আমাদের রাজপুত্র হ্যালেক্স ফিরে এসেছে। শয়তানের আত্মা হ্যালেক্সের ভেতরে প্রবেশ করেছে। এদিকে নিয়ানের দু চোখের পাতা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এত মধুর ঘুম আসছে নিয়ানের, যা মৃত্যুর যন্ত্রণা ভুলিয়ে দেয়। নিয়ানের পায়ের তলা থেকে নাক পর্যন্ত পাথর হয়ে গেছে। চোখটা বন্ধ হওয়ার সাথে সাথেই সমস্ত শরীর পাথরে পরিণত হবে। চোখ দুটি বন্ধ হওয়ার আগে নিয়ানের চোখ ম্যারিনার অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার দৃশ্যটি ভেসে ওঠে, আর মনে পড়ে দরবেশের সেই কথাগুলো। নিয়ান চোখ সরিয়ে নেয় আর অন্যদিকে তাকায়। সাথে সাথে সমস্ত শরীর আবার পুনরায় স্বাভাবিক হয়ে যায়। নিয়ান বুঝতে পারে সে মায়ায় জড়িয়ে যাচ্ছে। ম্যারিনার রূপ নেওয়া মেয়েটা নিয়ানকে ধমকের স্বরে বলে, এই তোমার ভালোবাসা? তুমি আমার চোখে অনুজনকে খুঁজছ? বুকে নিবে না আমায়? আমি যে কতকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি। না না, মিথ্যা কথা, তুমি আমার ম্যারিনা হতে পারো না। কে বলেছে তোমাকে? আমি তোমার ম্যারিনা। তুমি যাকে রেখে এসেছ সে তো রাক্ষসী। তাই তো তোমার মতো সৎ লোকের কাছে বিয়ে হওয়ার আগেই শয়তানের আত্মা তাকে গ্রাস করে। বিলিভ না করলে আমার চোখের দিকে তাকাও, সব দেখতে পারবে। দেখতে পারবে তোমার আর আমার বিয়ে হওয়ার সে দৃশ্যগুলো, তোমার আর আমার ছোটবেলা, যার জন্য আমি এতকাল অপেক্ষা করেছি। শুধু একবার আমার চোখে চোখ রেখে বলো, আমি তোমার ম্যারিনা না? নিয়ান বুঝতে পারছে তার সাথে খুব বাজে কিছু ঘটছে। কোনোভাবেই তাকানো যাবে না। প্রিয় ভাবছে সে আরেকবার যদি চোখে চোখ রাখে তাহলে সে চোখের মায়াবী জাদুই ঘুমের রাজ্যে তুলিয়ে যাবে। কি হলো আমার রাজকুমার, তাকাও না, দেখো তোমার ম্যারিনা তোমার জন্য কত সুন্দর করে বসে যে অপেক্ষা করছে তোমার জন্য। নিয়ানের আবারও ঘুম আসছে। এবার নিয়ান তার বাম হাতের আঙ্গুলে কামড় বসিয়ে দেয়, আর সাথে সাথে কামড়ের জন্য রক্ত বের হয় আর ঘুম চলে যায়। কেউ বলে, এ কি করলে? তুমি রক্ত বের করলে? চলো না প্রিয়তম, আজকে রাতটা দুজন একসাথে কাটাই। আপনি আমার কাছে আসবেন না, আমি এখানে আপনার জন্য আসিনি। প্লিজ প্রিয়তম, তোমার জন্য আমি কত সুন্দর করে সেজেছি। কথাগুলো বলে গায়ের বস্ত্র খুলছে। রুম থেকে কেমন যেন মাতাল করা ঘ্রাণ বেরোচ্ছে। নিয়ান মাথাটা নিচের দিকে দিয়ে বলে, বোন, আমি এখানে আমার ভালোবাসার মানুষকে বাঁচাতে এসেছি, আপনার নষ্টামি দেখার জন্য না। আমার যৌবন যে তোমার জন্য, আর তুমি যেটার জন্য আসছো সেটা পারবে না। তোমাকে অনেক বাধা অতিক্রম করতে হবে। প্রথমত আমার সাথে মিলিত হতে হবে। আমাকে যদি হারাতে পারো তাহলে তুমি নীল গোলাপের বীজ হাতে পাবে। এখন দেখো তুমি কি করবে। আমি তোমার জন্য সোনার পালঙ্কে অপেক্ষা করছি। নিয়ান বুঝতে পারছে তাকে টোপ দেওয়া হচ্ছে। নিয়ান আর দেরি না করে নীল রঙের লকেটটায় চুমু দিয়ে বলে, আমাকে নীল রঙা গোলাপের বীজের কাছে নিয়ে যাও। এটা বলার সাথে সাথে তার সামনে একটা গেট বের হলো। সে একটু আগাতেই গেট খুলে গেল। গেট খুলতেই দেখতে পারল জ্বলন্ত আগুনের লালা গড়িয়ে যাচ্ছে। নিয়ান আগুনের লাভার কাছে যেতেই একটা টিয়া পাখি বলল, সাবধান, এগিয়েও না, তুমি পানির মতো মিশে যাবে আগুনে। টিয়া পাখির কথা শুনে নিয়ান বলল, আমাকে যে নীল রঙের গোলাপের বীজ নিতেই হবে? হ্যাঁ, তুমি পারবে যদি তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, আর যদি না পারো তাহলে তুমি পাথর হয়ে যাবে। ভেবে দেখো, তুমি প্রশ্নের উত্তর দেবে না এখান থেকে চলে যাবে। নিয়ান বলল, প্রশ্ন করো হে পাখি। আচ্ছা শোনো, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে মিষ্টি কি মানুষের কাছে? নিয়ান প্রশ্নটা শুনে অনেকটা ঘাবড়ে গিয়ে বলল, সবচেয়ে মিষ্টি কি? কিছুক্ষণ ভেবে বলল, মানুষের কাছে সবচেয়ে মিষ্টি হচ্ছে প্রয়োজন। কারণ এক পাশে যদি পৃথিবীর সবচেয়ে মিষ্টি মিষ্টান্ন রাখা হয় আর আরেক পাশে যদি নীলরঙা গোলাপের গাছ রাখা হয়, আমি আমার প্রয়োজনটাই নিব। হে বৎস, তোমার প্রথম উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কি? নিয়ান মুচকে একটা হাসিতে বলল, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা হলো মানুষের এমন ধারণা সে চিরদিন বেঁচে থাকবে, আর তার এই ধারণাটাই পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা। তৃতীয় প্রশ্ন হচ্ছে, এমন কি হক যা প্রত্যেক মানুষই ভোগ করবে? তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে মৃত্যু, যা পৃথিবীর সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে। পাখিটি এবার বলল, যাও, তোমার 3টি প্রশ্নের উত্তরই সঠিক হয়েছে। পাখি কথাটা বলার সাথে সাথে আগুনের উপর দিয়ে সুন্দর একটা রাস্তা তৈরি হয়ে যায়। নিয়ান যখন রাস্তায় পা দিবে তখন পাখিটি বলে দেয়, সাবধান, সামনে অনেক বিপদ আছে। আর ফুলের বীজ হাতে নেওয়ার সাথে সাথেই তোমার 3 হাতে দূরে মাটি দেখতে পাবে।
মাটিতে বীজ বপন করবে। এখন তুমি যাও। নিয়ান খুব সাবধানে পা ফেলছে। ধীরে ধীরে ফুলের বীজে রাখা বক্সটা দেখতে পেল, মণিমুক্তায় বাধাই করা। নিয়ান বক্সটা আল্লাহর নাম নিয়ে খুলতেই দেখতে পেল বক্সে দুইটা ভাগ, একটাতে সাপের মহামূল্যবান মণি, আরেকটাতে গুটি কয়েক বীজ দেখা যায়। সাপের মণি থেকে আলোকরশ্মি বের হচ্ছে। নিয়ান বুঝতে পারবে না সে কি করবে। সাথে সাথে অদৃশ্য আওয়াজ আসলো, তুমি কোনটা নিবে, গোলাপের বীজ না সারা পৃথিবীর বাদশাহী? তুমি যদি এই মূল্যবান সাপের মাথার মণি নাও তাহলে সারা পৃথিবীর বাদশাহী তোমার হবে, যে কোনো একটা নিবে। নিয়ান আল্লাহর নাম নিয়ে হাত বাড়ালো আর সাপের মহামূল্যবান মণি রেখে বীজগুলো হাতে নিতেই তার সামনে মাঠের সৃষ্টি হলো। মাটিগুলোতে নিয়ান 3টা বীজ রাখতে অলৌকিকভাবে ছোট বীজ থেকে মুহূর্তেই বড় গাছ হয়ে গেল। 3টা গাছ থেকে 3টা ফুল হলো। ফুল 3টা হতেই সমস্ত দৃশ্যপট পাল্টে গেল। 3টা ফুল 3 রকম রঙের হলো, একটা কালো, আরেকটা হলুদ, আর আরেকটা নীল রঙা। নিয়ান নীল রঙের ফুলটা টান দিয়ে ছেঁড়ার সাথে সাথেই রাজপ্রাসাদের সামনে এসে পড়ল। রাজপ্রাসাদে থাকা সমস্ত পাথরের মূর্তি মানুষে পরিণত হল। ম্যারিনার রূপ নেওয়া রাক্ষসী আর তার সহধর্মী চিরদিনের জন্য নিঃশেষ হয়ে যায়। রাজ্যের সবাই নিয়ানকে কৃতজ্ঞতা জানালো। নিয়ান সবার কাছ থেকে বিদায় নিয়ে নীলরঙা লকেটে ফুলটা ছোঁয়াতেই মায়াবিনীর প্রাসাদে এসে পড়ল। নিয়ান আসতেই দরবেশ নিয়ানকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলতে লাগে, নিশ্চয় তোমরা দুজন সত্যবাদী। এখন আর দেরি না করে চলো, সূর্য প্রায় ডুবতে চলল। সূর্যের উপর আগে ম্যারিনার শরীরে সমুদ্রের তলদেশের পানি ফুলে ভিজিয়ে ছিটাতে হবে। নিয়ান ফুল নিয়ে ম্যারিনার কাছে যেতেই একটা মেয়ে সমুদ্রের তলদেশের পানি কাচের গ্লাসে করে নিয়ানের হাতে দিল। নিয়ান ফুলটা ভিজিয়ে ম্যারিনার উপর ছিটে দিতেই ম্যারিনা চোখ খুলল। দরবেশ নিয়ানকে বলল, বাবা নিয়ান, তুমি ফুলটা পানিতে রেখে এই বইয়ে থাকা মন্ত্রটা পড়ো। নিয়ান ফুলটা পানিতে রেখে বইয়ে লেখা মন্ত্রটা পড়তেই ফুলটা পানির সাথে মিশে গেল। নিয়ান এসব দেখে খানিকটা অবাক হয়। দরবেশ নিয়ানের কাঁধে হাত রেখে বলল, ঘাবড়ে যেও না, তোমাদের কিচ্ছু হবে না। ম্যারিনা উঠে দাঁড়াতে ইসলামিক নিয়মে ম্যারিনার আর নিয়ানের বিয়ে পড়িয়ে দেওয়া হয়। বিয়ে শেষ হতেই দরবেশ ম্যারিনাকে বলে, মা তুমি তোমার স্বামীকে গ্লাসের পানিটুকু নিজ হাতে খাইয়ে দাও। দরবেশের কথা মতো ম্যারিনা গ্লাসের পানিটুকু নিয়ানকে খাইয়ে দেয়। পানি খাওয়ার পরই নিয়ানের শরীরটা কেমন যেন কেঁপে ওঠে। এক অজানা অনুভূতি মনে ঢেউ খেলে যায়। এদিকে রাজবাড়ির দাসীরা সুন্দর একটি রুমে ম্যারিনাকে বসিয়ে দিয়ে আসে। রুমটা বেশ গোছানো, সারাটা রুম ফুল দিয়ে সাজানো, খাটটা হীরের মনে হচ্ছে। ম্যারিনার কাছে সবকিছু যেন কল্পনার মতো মনে হচ্ছে। কল্পনাও হয়তো এত সুন্দর হতে পারে না। জানালার কাছ ভেদ করে চাঁদের আলো আসছে। ম্যারিনার এত কিছুর মাঝে অপেক্ষা করছে, আর অপেক্ষাটা হচ্ছে নিয়ানের জন্য। কখন নিয়ান আসবে সে অপেক্ষা। একটু পরেই দরজা লাগানোর শব্দে ম্যারিনার অপেক্ষার প্রহরের সমাপ্তি হলো। যে সে ফুলের মতো বসে আছে ভ্রমর আসার অপেক্ষায়। নিয়ান খাটে বসেই ঘোমটা সরিয়ে ম্যারিনার কপালে একটা চুমু এঁকে দেয়। ম্যারিনা লজ্জায় চোখ দুটো বন্ধ করে ফেলে। নিয়ান ম্যারিনাকে জড়িয়ে ধরতেই ম্যারিনা আরো শক্ত করে জড়িয়ে ধরে। দুজনেই হারিয়ে যায় অনুভূতির রাজ্যে। স্বর্গীয় সুখ খুঁজে পায় নিয়ান ম্যারিনার বুকে। দেখতে দেখতে মধুর রাতটা নির্ঘুম ভালোবাসায় কেটে যায়। দিনগুলো ভালোই কাটছিল। হঠাৎ মাসখানেক পর ম্যারিনা মাথা ঘুরিয়ে পড়ে যায়। দরবেশ ম্যারিনাকে দেখে রাজুকে বলে, বাবা খুশির খবর, তুমি বাবা হতে যাচ্ছ, তাও কন্যা সন্তানের। তবে একটা খারাপ সংবাদ আছে, এই সন্তান পৃথিবীতে আসলে নানান অঘটন ঘটবে, আর এদেশে থাকা যাবে না, এখান থেকে অন্যত্র চলে যেতে হবে। আর বাচ্চা যখন বড় হবে 3বার স্বপ্ন দেখবে উত্তর দিক দিয়ে আগুনের গোলাপ ফুলের বাগানের দিকে আসছে, তখন তোমার মেয়েকে বিয়ে দিতে হবে, আর তোমার মেয়ে হবে। একটা সৌন্দর্য নিয়ে সে পৃথিবীতে আসবে, যা চাঁদের আলোর ন্যায় ঘরকে আলোকিত করে রাখবে। ওকে সাবধানে রাখতে হবে। ও পৃথিবীতে আসার সাথে সাথেই তুমি তোমার জীবনের মূল্যবান কিছু হারাবে। নিয়ান দরবেশের কথায় অনেকটা ঘাবড়ে গিয়ে বলল, কি মূল্যবান জিনিস হারাবো বলেন না দয়া করে। নিয়ান, সময় হলেই বুঝতে পারবে, তুমি চিন্তা করো না। তোমার মেয়ের মাধ্যমেই আমরা হয়তো আমাদের মায়াবিনী শহর পুনরায় ফেরত পাবো। আর তোমার স্ত্রীর প্রতি যত্ন নিও, আচ্ছা। দরবেশ চলে গেল। নিয়ান ম্যারিনার মাথায় হাত ভোলাতে ভোলাতে ললাটের ঠিক মাঝখানটা একটা চুমু এঁকে দিতেই ম্যারিনার চোখ মেলে তাকালো। চোখ মেলে তাকিয়ে বলল, কি হলো, অমন করে তাকিয়ে আছো কেন? দেখছি। কি দেখছো? চাঁদ দেখি। এখানে চাঁদ কোথায় পেলে? চাঁদ তো বাইরে দেখা যাচ্ছে। কে বলেছে? বাইরে যেমন একটা চাঁদ আছে তেমন এই ঘরেও
একটা চাঁদ আছে। ও তাই বুঝি? ঘরে চাঁদ কোথায়? কেন, আমার আকাশের চাঁদ তো শুধু তুমি, যে আমার হৃদয়ের আকাশটাকে আলোকিত করে রেখেছে। এভাবে বলো না, লজ্জা করে আমার। তাই বুঝি, এত লজ্জা? ম্যারিনা হাত দিয়ে মুখটা ঢেকে বলে, হ্যাঁ লজ্জাই তো। নিয়ান ম্যারিনাকে বুকে মাথা রেখে বলল, এই শুনছ? হ্যাঁ বলো, শুনতে পারছি। খুশির খবর আছে, তাই বুঝি? খুশির খবরটা কি? আমাদের 4 পা থেকে 6 পা হতে যাচ্ছে। নিয়ানের কথা শুনে ম্যারিনার চোখ থেকে নীরবে অশ্রু গড়িয়ে পড়ে। নিয়ানকে বুকের সাথে চেপে ধরে বলে, আজ আমি অনেক খুশি, আমাদের পরিবারে নতুন মেহমান আসছে। আমিও খুশি। এইভাবে নিয়ান আর ম্যারিনার দিনগুলো যাচ্ছিল। দেখতে দেখতে বেশ কয়েক মাস চলে গেল। ম্যারিনাদের সন্তান পৃথিবীতে আসার সময় হয়ে গেছে প্রায়। এদিকে রাজপ্রাসাদের স্বর্গীয় জীবনের মাঝেও ম্যারিনার যেন কেন ভয় লাগে। মনে হয় তারা সবাই মায়ার জগতে আছে, একটা স্বপ্ন দেখছে। ম্যারিনা ভাবছে তার মনের কথাগুলো নিয়ানকে বলবে, কিন্তু নিয়ান কি বিলিভ করবে? রাতে নিয়ান ম্যারিনার বুকে মাথা রেখে শুয়ে আছে। ম্যারিনা নিয়ানের চুলে বিলি কেটে দিতে দিতে বলে, নিয়ান একটা কথা বলি। বলো। নিয়ান, আমার কাছে মনে হয় আমরা দুজন স্বপ্ন দেখছি ঘুমিয়ে ঘুমিয়ে। কি বলছো এসব? স্বপ্ন কেন দেখব? তবে কি কল্পনার চেয়েও কি বাস্তব এতটা সুন্দর হয়? এখানে নানা ফলমূল, ফুল, প্রকৃতি, গাছপালা, নদী, সাগর সবকিছু আলাদা। এত কমলতার মাঝেও মনে হয় নিষ্ঠুরতা বিরাজমান। এত সৌন্দর্যের মাঝেও মনে হয় কুৎসিত কিছু লুকিয়ে আছে। আমার মাঝে মাঝে খুব ভয় হয়, আবার মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে। সবসময় অস্থিরতা কাজ করে। চলো না, এখান থেকে বের হয়ে তোমাদের বাংলাদেশে চলে যাই। আর ভয় করে আমি যদি তোমাকে হারিয়ে ফেলি, তবে কি নিয়ে বাঁচব? জানো নিয়ান, মাঝে মাঝে মনে হয় কালো ছায়া আমার পিছু পিছু হাঁটে। নিয়ান ম্যারিনাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভয় পেও না, কিচ্ছু হবে না। আমার স্বপ্ন নই, বাস্তবে আছি। এই জায়গাটা পৃথিবীর গভীরে। এখানে আমরা পৌঁছে গেছি কোনো অলৌকিক শক্তির জোরে। তুমি চিন্তা করো না, আল্লাহ সর্বশক্তিমান, এখান থেকে বের হওয়ার নিশ্চয় একটা রাস্তা বের হবে। এখন আদর দাও। তাই বুঝি? আমার বুঝি লজ্জা করে না? বাব্বা, আদর চাও বা লজ্জা পাও? লজ্জা নারীর ভূষণ। নিয়ানার কথা না বাড়িয়ে ম্যারিনার ওষ্ঠদয়ে তার ওষ্ঠদয় মিলিয়ে দিল। দুজনেই চোখ বন্ধ করে ফেলল, হারিয়ে গেল অন্য এক মায়ার জগতে। রাত গভীর। কারোর বাঁচাও বাঁচার শব্দ শুনে ম্যারিনা বাইরে তাকাতেই চমকে গেল। রাজপ্রাসাদের সবাইকে কয়েকটা রাক্ষস দেখতে অনেকটা দানবাকৃতির। সারা শরীর পোড়া আর সারা শরীরে দাঁত। এক এক মানুষকে ধরতেছে আর চিকেনের মতো চিবিয়ে খাচ্ছে। দরবেশ লোকটা পালানোর অনেক ট্রাই করছে, কিন্তু পারছে না। তারে খামচে দিয়ে ধরে ফেলল। তার সাথে সাথেই কয়েকটা রাক্ষস একদম ছিন্ন ভিন্ন করে ফেলল। মাথাটা মিষ্টির মতো খেয়ে ফেলল। ম্যারিনার গলা শুকিয়ে আসছে, পা কাঁপছে। এই বিভৎস দৃশ্য দেখে না পারছে দৌড়ে পালাতে, না পারছে দাঁড়িয়ে থাকতে। একটা দাসী ম্যারিনাকে দেখে বলল, আপনি এখানে কেন? পালান এখান থেকে, রাক্ষসরা দেখলে আপনাকে মেরে ফেলবে। মেয়েটা কথা শেষ করার আগেই একটা রাক্ষস ম্যারিনাকে দেখে ফেলে। ম্যারিনাকে দেখেই দৌড়ে ম্যারিনার দিকে আসতে লাগে। ম্যারিনা ভয়ে আল্লাহর নাম নিয়ে পেছনের দিকে দৌড় দেয়, কিন্তু দৌড়ে শেষ রক্ষা হয় না। সমস্ত রাক্ষসেরা ম্যারিনাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। ভয়ঙ্কর শব্দ করে হাসতে থাকে আর একে অপরকে বলতে থাকে, তোরা ভেবেছিস তোরা আমাদের ধ্বংস করবি? ভুল এটা ভেবে থাকলে। আজ তোকে শরবতের মতো মিক্স করে খেয়ে ফেলবো। এই কথা বলে যখন হাত বাড়ায়, যখন সবাই ম্যারিনার দিকে, ম্যারিনা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। এখন সময় নিয়ান দৌড়ে এসে ম্যারিনাকে বাহুডোরে আবদ্ধ করে নিল। এদিকে ম্যারিনা বসে পড়ল। সাথে সাথে প্রসব ব্যথা শুরু হলো। নিয়ান ম্যারিনার অবস্থা বুঝতে পেয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমাদেরকে রক্ষা করো। ম্যারিনার ব্যথায় ফ্লোরে গড়াগড়ি করছে। রাক্ষসরা হাত বাড়িয়ে যখন ম্যারিনাকে ছুঁতে যাবে, তখন নিয়ান তলোয়ার দিয়ে তাদের হাতে আঘাত করতেই সব রাক্ষস একযোগে গর্জে ওঠে। আকাশ বাতাস প্রকম্পিত হয়ে তাদের চিৎকারে। হঠাৎ নিয়ানের কানে বাচ্চার কান্নার শব্দ আসে। নিয়ান দেখতে পারে একখণ্ড চাঁদ মাটিতে পড়ে কাঁদছে। রাক্ষস একটা পেছন থেকে নিয়ানকে ধরে উপরে তুলে ফেলে। নিয়ানের চোখের সামনে ম্যারিনাকে বাকি রাক্ষসগুলো টেনে ছিঁড়ে খাচ্ছে। নিয়ান চিৎকার করছে। ম্যারিনা বারবার বলছে, আমার সন্তানটার জন্য হলেও আমাদেরকে মেরো না, ছেড়ে দাও আমাকে। তখন একটা কুৎসিত সারা শরীরে সাপ জড়ানো রাক্ষস মাটি থেকে নবজাতক বাচ্চাটাকে হাতে তুলে মুখে যখনই দিতে যাবে, তখন নিয়ান রাক্ষসের হাত থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। নিচে পড়েই দৌড়ে তাদের নবজাতক সন্তানকে বাঁচাতে যায়। নিয়ানকে দৌড়ে আসতে দেখে অন্য আরেকটা রাক্ষস নিয়ানকে টান দিয়ে মুখে ক্যাপসুলের মতো পুরে ফেলে।
ম্যারিনা কি করব ভেবে পাচ্ছে না। চোখের সামনে তার স্বামীকে খেয়ে ফেলেছে, তার সদ্য জন্ম নেওয়া সন্তানটাকেও খেয়ে ফেলছে। মাথাটা শরীর থেকে মুহূর্তে আলাদা করে ফেলে। কয়েকটা রাক্ষস চক্ষু রক্ত বের করে ম্যারিনার দিকে আসছে। ম্যারিনা ভয় কাঁপছে আর চিৎকার করে বলছে, কে আছো, বাঁচাও আমাকে, আমাকে মেরো না। নিয়ান ম্যারিনাকে তার পাশে এমন ছটফট করতে দেখে বলল, এই ম্যারিনা, কি হয়েছে, কান্না করছো কেন? ম্যারিনা নিয়ানকে জড়িয়ে ধরে বলল, বাঁচাও আমাকে, ছেড়ে দাও। নিয়ান বুঝতে পারে ম্যারিনা দুঃস্বপ্ন দেখছে। ম্যারিনাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ভয় পেও না, কিচ্ছু হবে না। ম্যারিনা স্বাভাবিক হয়ে স্বপ্নের কথা নিয়ানকে সবকিছু বলে। পরের দিন নিয়ান দরবেশকে কিছু বললে সে দরবেশ সবটা শুনে চমকে যায়। অনেকটা ভর্ত কণ্ঠে বলে, না, তোমাদের কিছু হলে এই মায়াবিনী শহর চিরদিনের জন্য মৃত্যুপুরীতে পরিণত হবে। তোমাদের এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তবে তোমাদের অনেক বিপর্যয় পাড়ি দিয়ে যেতে হবে। কয়েক মাসের রাস্তা, কাঁটাযুক্ত রাস্তা, নগ্ন পায়ে পাড়ি হওয়াটা এ থেকেও সহজ। ম্যারিনা নিয়ানের হাতটা শক্ত করে চেপে ধরল। দরবেশ একটা মেয়েকে ইশারা করতেই মেয়েটা ঘর থেকে দুটি লকেট এনে দরবেশের কাছে এনে দিল। দরবেশ একটা লকেট নিয়ানের গলায় পরিয়ে দিয়ে বলল, এই লকেটটা তুমি তোমার স্ত্রীর গলায় পরিয়ে দাও। নিয়ান ম্যারিনার গলায় পরাই দেওয়ার সাথে সাথে ম্যারিনার চেহারাটা কেমন নীলবর্ণ ধারণ করল। দরবেশ নিয়ানের বুকে হাত রেখে বলল, তোমাদের একটা মেয়ে হবে, যার সৌন্দর্য চাঁদের ন্যায় হবে, যাকে তুমি ব্যতীত অন্য কোনো পুরুষ স্পর্শ করতে পারবে না। আর সে ঋতুবতী হওয়ার সাথে সাথেই চারপাশের পরিবেশটা কেমন ভয়ানক সুন্দর হয়ে যাবে। রাতে তার জানালায় গন্ধরাজের ফুলের মোহমুগ্ধ গন্ধ আসবে। আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে, একটা সময় তোমাদের মেয়ের বিয়ের সম্পর্ক আসবে, আর বিয়ের 1 মাস পূর্বে পূর্ণিমার চাঁদে গ্রহণ লাগবে। তার ঠিক 21 দিন পর অলৌকিকভাবেই তোমাদের মেয়ের বিয়ে হবে। আর তারা প্রত্যেকের থাকবে নিষ্পাপ মেয়েদের ধর্ষক, আর তাদের সবাই বিয়ের রাতেই মারা যাবে। ভয় পেও না, এতে তোমাদের মেয়ের কোনো ক্ষতি হবে না। সে যে পরমা ভাগ্যবতী, তার বদলে এই মায়াবিনী শহরের পুনর্জন্ম হবে। সে হবে পৃথিবীর সমস্ত মানুষের আড়ালে থাকা মায়াবিনী শহরের রানী। তাই শয়তানেরা তাকে মেরে ফেলার সব রকম চেষ্টাই করবে। এখন চলো, আর কিছুক্ষণ বাদে সন্ধ্যা ঘনিয়ে আসবে, আর আকাশে উঠবে ত্রিচন্দ্র, যার আলোতে তোমরা ফিরে যাবে পৃথিবীতে, আর কেটে যাবে কয়েক মাস। নিয়ান দরবেশের কথা শুনে অনেকটা কৌতূহল হয়ে বলল, ত্রিচন্দ্র মানে কি? ত্রিচন্দ্র প্রতি 21 বছর পর পর মায়াবিনীর আকাশে ওঠে। 3টা চাঁদ একত্রে আলো দেয়, আর সে আলো থেকে এক তীর্যক রশ্মি বের হয়, আর সে রশ্মি থেকে সাগরের বুকে আগুনের তৈরি হবে। সে রাস্তা দিয়ে তোমাদের হেঁটে যেতে হবে, আর যে রাস্তা হবে প্রতি পদে পদে বিপদে ভরা, আর দেখতে পারবে শয়তানের নানান ভীতিকর দৃশ্য। নানান ধাঁধার শহর পার হয়ে যেতে হবে তোমাদের। ম্যারিনা অনেকটা ভয় পেয়ে যায় আগুনের রাস্তার কথা শুনে। নিয়ান ম্যারিনার চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ভয় পেও না, সৃষ্টিকর্তা আমাদের সাথে আছেন। কি হলো তোমার, তুমি কি ভয় পাচ্ছ? আর আরেকটা কথা, আজকে যদি তোমরা এখান থেকে না যাও, আজ ঠিকই শয়তান রাক্ষসরা আসবে। আর ম্যারিনা মা যে স্বপ্নে দেখেছে সেটা মিথ্যা না, সেটা ছিল ভবিষ্যৎ, আর এই ভবিষ্যৎকে মিথ্যা প্রমাণ করতে হবে। এখানে অনেক কিছু মায়া। বুঝলাম, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এখান থেকে বের হতে পারি, আর আপনাদের শয়তানের হাত থেকে বাঁচতে পারি। নিয়ান আর ম্যারিনা সবার কাছ থেকে বিদায় নিতে নিতে আকাশের ত্রিচন্দ্র উঠে পড়ে। দরবেশ তাড়াতাড়ি করে নিয়ান আর ম্যারিনাকে বলে, তোমরা তোমাদের সামনে সোনার রাখা খাটে বসে পড়ো। এই সোনার খাট মায়াবিনী শহর থেকে বের হবার শেষ রাস্তা পর্যন্ত নিয়ে যাবে, আর সেখান থেকে তোমাদের ধাঁধার শহর অতিক্রম করে পৃথিবীতে যাওয়ার রাস্তা খুঁজতে হবে। আর এই সোনার খাট কথাও বলতে পারে। এখন তোমরা চাও, ভয় পেও না কখনো। আর হ্যাঁ, তোমাদের জীবনে অনেক বিপর্যয় নামবে, ভেঙে পড়ো না। নিয়ান আর ম্যারিনা খাটের উপরে বসতেই খাট আকাশে ওড়া শুরু করলো। কি সুন্দর মেঘেরা ভেসে যাচ্ছে, মেঘেরা খেলা করছে। নিয়ান, মেঘগুলো কি সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। কিছুক্ষণ এভাবে সাদা শুভ্র মেঘ পাড়ি দেওয়ার পর মেঘগুলো রক্তাক্ত লাল টকটকে দেখাচ্ছে। নিয়ান সোনার খাটকে জিজ্ঞাসা করলেই, খাট, এখানের মেঘগুলো এমন কেন? সোনার খাট উত্তর দিল, একটা রক্তাক্ত নগরীর আকাশে পরিণত হয়েছে রাক্ষসদের জন্য, যার নিচে বয়ে গেছে রক্তাক্ত সাগর। একটা সময় হয়তো সুন্দর মায়াবিনী শহরের পুরোটাই রক্তে ভেসে যাবে। কথাগুলো বলতে বলতেই সোনার খাট মাটিতে নেমে আসলো, আর কাঁপতে কাঁপতে বলতে লাগলো, এর চেয়ে আর 1 ছিল বেশি আমি যেতে পারবো না। যদি আমি যাই তাহলে আমার সমস্ত শরীর পুড়ে ছাই হয়ে যাবে। নিয়ান আর ম্যারিনা শুকরিয়া জানিয়ে খাট থেকে নামতেই খাটটা হাওয়ায় মিলিয়ে গেল।
মিলে যাওয়ার সাথে সাথে ত্রিচন্দ্রের আলো সামনে এসে পড়ল। আর 3টা রাস্তা বের হলো। একটা রাস্তা ফুলে ফুলে সাজানো, আরেকটা রাস্তা ধাউ ধাউ করে আগুন জ্বলতে লাগলো। আগুনের উত্তপ্ত লাভা পানির মতো নিচে গড়িয়ে যাচ্ছে। অন্য একটা রাস্তার ফুটফুটে বাচ্চারা খেলছে। নিয়ান ম্যারিনাকে নিয়ে যখন আগুনের রাস্তার দিকে রওনা দিলে, এমন সময় ম্যারিনা বলল, এই আগুনের উপর দিয়ে কিভাবে যাব? মুহূর্তে আমার শরীরের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। চলো না, ওই ফুলের রাস্তা দিয়ে যাই। না, চলো, দরবেশ কি বলেছে মনে নেই? ম্যারিনা আর নিয়ান যখনই ওই রাস্তায় পার হবে তখন বাচ্চাগুলো দৌড়ে এসে বলল, আপনারা কি মরতে যাচ্ছেন জাহান্নামে? নিশ্চয় আপনাদের সেই রাক্ষস দরবেশ পাঠিয়েছে। তোমরা কিভাবে জানো? জানি, কারণ সে হচ্ছে শয়তানের সর্দার। আপনারা জাহান্নামের রাস্তায় যাবেন না। দেখেন, শয়তানের জিহ্বা রাস্তায় কেমন করে উৎপেতে আছে। নিয়ান, মনে হয় ওই দরবেশটা আমাদেরকে মারার জন্য এখানে পাঠিয়েছে। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। এই মাসুম বাচ্চাগুলোর কথাই আমার কাছে সত্যি মনে হচ্ছে। প্রথমেই সন্দেহ হয়েছিল, বাট নিয়ান কি করবে বুঝতে পারছে না। সে কিছুটা ভেবে সে আগুনের রাস্তায় প্রবেশ করতে মুহূর্তে তাদের সারা শরীরে এক অদ্ভুত অনুভূতি হলো। মুহূর্তের মাঝে পাশের 2টি রাস্তা রক্ত বন্যায় ভেসে গেল। নিয়ান আর ম্যারিনা ঠিকঠাক মতো হাঁটতে পারছে না। মনে হচ্ছে তারা রক্তের সাগরে হাঁটছে। শরীর ক্রমশ অবশ্যই আসছে। হাঁটতে হাঁটতে একটা সময় রাস্তায় শেষ হয়ে যায়। পায়ের নিচে ফাঁকা হয়ে নিচে অন্ধকার গর্তে পড়ে যেতে লাগে দুজনে। কি ভয়ঙ্কর শব্দ! ম্যারিনা অনেকটা ভয় পেয়ে যায়। নিয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। এদিকে তারা দুজন নিচেই যাচ্ছে, শেষ পাচ্ছে না। একটা সময় তারা দুজন দেখে তারা গহীন অরণ্যে পৌঁছে গেছে। সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে প্রতিটা গাছের পাতার ন্যায় সব মানুষের মাথার খুলি। আর সে ভয়ানক খুলি থেকে আওয়াজ আসছে, তোরা মরবি, তোরা মরতে আসছিস। ম্যারিনা চিৎকার দিয়ে ওঠে, এই ম্যারিনা, কি হয়েছে? ম্যারিনা ইশারা দিয়ে বলল, নিচের দিকে তাকাও। নিয়ান নিচের দিকে তাকাতেই চমকে গেল। তারা দুজনেই অর্ধগলিত লাশের উপরে দাঁড়িয়ে আছে। ভয়ে শরীরটা কাঁটা দিয়ে উঠল। নিয়ান ম্যারিনার কপালে চুমুতে বলল, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে। চলো, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই। চলো। তারা দুজন একটু সামনে যেতেই বুঝতে পারল আকাশের ত্রিচন্দ্রের আলো এখনো পড়ছে তরুণ্যর মাঝে। চারিদিকে হাহাকার, একটা পাখিও নেই। গাছগুলো জীবিত, তবে কোনো গাছের পাতা নেই। মাটির উপর অর্ধগলিত লাশ পড়ে আছে। গা ছমছমে অবস্থা বিরাজ করছে। মাঝে মাঝে ভয়ানক শব্দ চারপাশটা আরো ভয়ানক করে তুলছে। নিয়ান আর ম্যারিনা অর্ধগলিত লাশের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আর যতই রাস্তা অতিক্রম করছে ততই কঙ্কালগুলো বাড়তে লাগলো। শুকনো পাতার পাড়া দিলে যেমন শব্দ মর্মর করে, তেমনি কঙ্কালের বিভিন্ন অংশে পাড়া দেওয়ার সাথে সাথে মর্মর শব্দ হয়। এদিকে চাঁদের আলো ক্রমশ কমে যাচ্ছে। চারিদিকের পরিবেশটা ক্রমশ ভুতুরের দিকে যাচ্ছে। চারিদিকে তাকালে গা ছমছম করে ওঠে। নিয়ান আর ম্যারিনা চাঁদের আলো ধরে হেঁটে যাচ্ছে। রাতের বেলায়ও ত্রিচন্দ্রের আলোতে সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছে। খানিক হাঁটার পর তাদের দুজনের সামনে বৃত্তাকার এক দানব পা দুটি আকাশের দিকে, চাকোনা মাথাটা জমিনে, সারা শরীরে চোখাবৃতি। দেখলেই কলিজা শুকিয়ে যায়। তার নিঃশ্বাস আশেপাশে মনে হয় ঝড়ের সৃষ্টি হচ্ছে। হঠাৎ চাঁদের আলো কেটে যায়, সবকিছু অন্ধকার হয়ে যায়। সাথে সাথে গগন বিদায়ীও সেই চিৎকার উঠে বলে ওঠে, এই মৃত্যুপুরীতে তোরা জীবিত মানুষ কিভাবে এলি? তোরা কি নিজের হাতে তোদের মৃত্যু লিখেছিস? বল, কিরকম মৃত্যু চাস? আবছা ছায়ার মতো ভয়ঙ্কর কিছু কঙ্কাল তাদের দুজনের চারপাশে ঘিরে ফেলে। ম্যারিনা মনে মনে ভাবছে, এখন না জানি সে রাতের স্বপ্ন পূরণ হয়। এসব ভাবতে ভাবতেই গাটা শিউরে ওঠে। ম্যারিনা নিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, নিয়ান, কিছু একটা করো, এই রাক্ষসগুলো আমাদের মেরে ফেলবে। আমি সে রাতে এই শয়তানগুলোকেই দেখেছি। তুমি চলো এখান থেকে, দূরে পালাও। নিয়ান ম্যারিনাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এই পাগলি, ভয় পাচ্ছ কেন? আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, তুমি একদম ভয় পাবে না। নিয়ান কথা শেষ করার আগেই চারপাশটা অট্ট হাসিতে ফেটে পড়ল যেন। রাক্ষসগুলো হাসতে হাসতে বলল, আগে আমরা এই মৃত্যুপুরীতে মৃত মানুষের দেহ এনে খেতাম, এখন আজ জীবিত মানুষ খেয়ে আমরা সবাই চির অমরত্ব লাভ করব। নিয়ান আকাশের দিকে হাত বাড়াতেই গলার লকেটটা থেকে অদৃশ্য এক রশ্মি বের হয়ে সেটা থেকে একটা তলোয়ার হয়ে গেল। নিয়ান তলোয়ারটা দিয়ে রাক্ষসগুলোকে আঘাত করতে লাগলো, কিন্তু রাক্ষসগুলোর শরীরে কোনো আঘাত লাগলো না। রাক্ষসগুলো ক্রমশ নিয়ানকে চেপে ধরতে আসলো। হঠাৎ নিয়ান খেয়াল করলো একটা রাক্ষসের ছায়া, আর বাকি রাক্ষসগুলোর কোনো ছায়া নেই। নিয়ান ওই রাক্ষসটার কাছে যেতেও পারছে না।
তাই আল্লাহু আকবার বলে তলোয়ারটা ওই রাক্ষসের কপাল বরাবর ছুঁড়ে মারতেই তলোয়ার গিয়ে রাক্ষসের কপালে বিঁধে আর সাথে সাথেই বাকি রাক্ষসগুলো মাটি থেকে মিশে যায়। আর তলোয়ারটা অদৃশ্য হয়ে নিয়ানের গলায় লকেটে পরিণত হয় আর ত্রিচন্দ্র মেঘ কেটে বের হয়ে আসে। আর তখনই নিয়ান দেখতে পায় বিষাক্ত এক সমুদ্র। সমুদ্রের পানির রং লাল, একদম তাজা রক্ত বয়ে যাচ্ছে। নিয়ান ভাবছে সমুদ্রে তারা কিভাবে পাড়ি দিবে। তখন পেছন থেকে আওয়াজ আসে, এই সমুদ্র তোমাদের পৃথিবীতে পৌঁছে দিবে আর তোমরা এই সমুদ্র পাড়ি দিবা একটা নৌকা করে। দেখো উত্তর দিক থেকে 3টা নৌকা ভেসে আসছে, যে কোনো একটা নৌকা তোমাদের বেছে নিতে হবে। এখানে তোমাদের ভাগ্য চাকা খুলে যাবে আর প্রতিটা নৌকাই তোমাদের সাথে কথা বলবে। নিয়ান আর ম্যারিনা সাগরের কাছে এসে দাঁড়াতেই 3টা নৌকা কিনারে এসে দাঁড়ালো। একটি নৌকা বলল, সমুদ্রে আমি তোমাদের সবার আগে পৃথিবীতে পৌঁছে দিব আর আমি পুরোটাই স্বর্ণে নির্মিত। আমার নৌকা ভর্তি রয়েছে মণিমুক্তা। দ্বিতীয় নৌকা বলল, আমি পুরোটাই হীরকে নির্মিত, আমি সমুদ্রের হাওয়ায় বেগে চলি, একদম নিরাপদে নয়, আমার উপর চড়লে তোমরা হবা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ হীরা জহরতে ভর্তি আমার নৌকা। ম্যারিনা বলল, নিয়ান এটাতে চড়ি, মুহূর্তে আমরা চলে যাব পৃথিবীতে। ম্যারিনা চুপ করো তো। ম্যারিনা চুপ করতেই পরের নৌকাটা বলল, আমার উপরে চড়লে তোমাদের সমুদ্রের চরম যুদ্ধ করে পৃথিবীতে যেতে হবে, তোমরা যা পাবে পুরোটাই তোমাদের পরিশ্রমের উপর ভিত্তি করে। নিয়ান কিছু না বলেই ম্যারিনাকে নিয়ে কাঠের নৌকায় উঠল। রক্তাক্ত সমুদ্রের ঢেউয়ের তারা নৌকায় চলেছে। হঠাৎ ম্যারিনার প্রসব ব্যথা উঠল। নিয়ান কি করবে কিছু বুঝতে পারছে না। ম্যারিনার হাতটা শক্ত করে ধরে আছে, ম্যারিনা ব্যথায় কুকরাচ্ছে। এমন সময় সমুদ্রে শুরু হয় ঝড়, নৌকাকে মনে হয় ভেঙে ফেলবে। ম্যারিনা ব্যথা সহ্য করতে না পেরে কান্না করছে আর কাতর কণ্ঠে বলছে, নিয়ান আমি মনে হয় বাঁচব না, তোমার কোলে আমার মাথাটা রাখবে? কি সব বলছো, তোমার কিচ্ছু হবে না। ম্যারিনার ব্যথা বাড়ার সাথে সাথেই সমুদ্রের ঝড়ের তীব্রতা বাড়ছে আরও বেশি যেন। নিয়ান এক হাতে নৌকার হাল, অন্য হাতে ম্যারিনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এমন সময় বাচ্চার কান্না শুনে নিয়ান আলহামদুলিল্লাহ বলার পরেই দেখে ম্যারিনার দুনিয়াতে নেই। সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটার মায়ের দুধটুকু খেতে পারল না। আর ঝড়ের তীব্রতায় নৌকাটা মুহূর্তেই নিচে ডুবতে লাগলো আর ঝড়ো হাওয়ায় ম্যারিনার লাশটা সাগরে তার বুকে নিয়ে নিল। তাকিয়ে দেখা ছাড়া নিয়ানের আর কিছু করার উপায় ছিল না। বাচ্চাটা কান্না করছে, ম্যারিনার দিকে চেয়ে। এর চেয়ে বেদনাদায়ক দৃশ্য আর দুটি হতে পারে না। নিয়ানের 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, বুকের পাঁজর মনে হয় ভেঙে যাচ্ছে তার। একসময় নৌকাটা সম্পূর্ণ সমুদ্রের তলদেশে ডুবতে লাগলো। নিয়ান টান দিয়ে বাচ্চাটাকে বুকের সাথে জড়িয়ে নিল, সাথে সাথে বাচ্চাটা কান্না থামিয়ে দিল। এদিকে নৌকা যেতে যেতে একদম সমুদ্রের তলদেশে পৌঁছে যায়। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, এতটা পানি নিচে যাওয়ার পরও 1 ফোঁটা পানি তাদের গায়ে লাগেনি। সমুদ্রের পানি বাবা মেয়ের জন্য রাস্তা করে দিচ্ছে মনে হয় নিয়ানের কাছে। ছোট্ট নবজাতক মেয়েটাকে বুকের সাথে চেপে ধরে রেখেছে। স্মৃতিপটে ম্যারিনার মুখটা জলজল করে উঠছে। নিয়ানের 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। এদিকে নিয়ান নিচেই নামছে, এখন সমুদ্রের তল খুঁজে পাচ্ছে না। হঠাৎ সে সমুদ্রের নিচে একটা রাজপ্রাসাদ দেখতে পেল আর তারা রাজপ্রাসাদের সামনে এসে পড়ল, কিন্তু একটু ব্যথাও পেল না। সমুদ্রের তলদেশে মণিমুক্তা ছড়িয়ে ছিটিয়ে আছে। সবচেয়ে অবাক কথা, সমুদ্রের পানি নেই এখানে। নিয়ান বাড়ির দিকে তাকাতেই চমকে গেল। বাড়ির সামনে ম্যারিনা আর নিয়ানের ছবি, দেয়ালে পোড়ামাটির আলপনায় আঁকানো। আস্তে আস্তে সামনে যেতেই রাজপ্রাসাদের দরজা খুলে গেল। দরজা খুলতেই সেখান থেকে সুন্দর রমণীরা বের হলো, ফুলে ফুলে সজ্জিত বর্ণ ঢালা নিয়ে। নিয়ানের উপর ফুল চাচার বলতেছে, আমাদের রাজ্য রাজা ফিরেছে, রাজকুমারী দেখেছেন, আমাদের রাজা ফিরে এসেছে। নিয়ান সামনে তাকাতে একটা মেয়ে দেখতে পেল। রাজকীয় শাড়ি পরেছে, মুখটা ঢাকা, খুব চেনা চেনা লাগছে। মেয়েটা মুখের ওপর থেকে পর্দাটা সরাতেই নিয়ান চমকে গেল। ম্যারিনা বলতে গিয়ে গলাটা ধরে এলো। ম্যারিনা দৌড়ে এসে নিয়ানের সামনে এসে দাঁড়ালো। ম্যারিনা পলকহীন দৃষ্টিতে নিয়ানের দিকে তাকিয়ে আছে, চোখ থেকে জল উপচে পড়ছে। ম্যারিনা চোখের পানি মুছে বলল, নিয়ান জানো, কত সহস্র বছর অপেক্ষা করেছি তোমার জন্য। আমি জানতাম তুমি ঠিক একদিন না একদিন আমার সন্তানকে নিয়ে ফিরবে। কি বলছেন এসব? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ম্যারিনা, তোমার কোলে আমার সন্তান, আমাদের রাজকন্যা। আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম অতীতে, বাবার অভিশাপে। তার এতদিন আমার সাথে কে ছিল? ওটা আমার আত্মা ছিল। আজ আমি তোমার সামনে সশরীরে। নিয়ানের সাথে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। যে ম্যারিনা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে সাগরে মারা গেল, সে ম্যারিনা এখানে কেন?
সে কিছু বুঝতে পারছে না। তাহলে কি সে তার মেয়ে অতীতে চলে আসছে? নিয়ান বুঝতে পারলো তার সাথে খারাপ কিছু চলছে। রাতে নিয়ান তার মেয়েকে নিয়ে শুয়ে আছে। এমন সময় ম্যারিনা একটা শরবতের গ্লাস এনে বলল, এটা তুমি খেয়ে নাও, আমি একটু পর আসছি। না খেলে হয় না, খেতে হবে। এটা আমাদের রাজপ্রাসাদের নিয়ম, আর এটা পৃথিবীর সবচেয়ে সুমিষ্ট পানীয়। এটা পান করলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না। আচ্ছা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ম্যারিনা যখন শরবতের গ্লাসটা নিয়ানের মুখে তুলে দেবে এমন সময় নিয়ান বলল, ম্যারিনা, পাশের রুমে আমাদের মেয়ের গলায় একটা লকেট রাখা, তুমি এনে দিবে? আমি খেয়ে নিচ্ছি। ম্যারিনা চলে যেতেই নিয়ান শরবতটা ফেলে দিল। কিছুক্ষণ পর ম্যারিনা নিয়ানের কাছে এসে বলল, নিয়ান, লকেট তো পেলাম না। আচ্ছা, দিনে খুঁজলেই হবে। আর তোমার শরবত সত্যি অনেক ভালো ছিল। আচ্ছা, তুমি তাহলে শুয়ে পড়ো, আমি একটু পর আসছি। ম্যারিনা চলে গেল। নিয়ান শুয়ে শুয়ে ম্যারিনার কথা ভাবতে লাগলো। একসময় তার দু চোখ লেগে যায়। হঠাৎ খেয়াল করে রাক্ষসীর মতো একটা অবয়ব ছায়া তাদের রুমে। নিয়ান চোখ খুলতে দেখে ম্যারিনার দু চোখ দিয়ে রক্ত ঝরছে, আর মুখের দুই দিক দিয়ে রাক্ষসের মতো দাঁত বের হয়েছে। রাক্ষসটা যখন ছোট্ট বাচ্চাটাকে ধরতে যাবে ঠিক তখনই নিয়ান চিৎকার দিয়ে বলে ওঠে, খবরদার, আমার মেয়েকে স্পর্শ করেই নিজের মরণ ডেকে এনো না। নিয়ানের চিৎকার শুনে ম্যারিনার ছদ্মবেশে রাক্ষসটা বলে, তুই না বিষ পান করেছিস, এখনো মরিসনি? তোর মৃত্যু আমার হাতে। তুই কি ভেবেছিস আমাদের ধ্বংস করবি? সেটা কোনোদিন হবে না। কথাটা বলে আকাশ বাতাস প্রকম্পিত করে হাসতে লাগলো। মুহূর্তে একটা রাক্ষস থেকে 7টা রাক্ষস হয়ে গেল। নিয়ানের অনেকটা ভয় করতে লাগলো। রাক্ষসরা যখন ছোট্ট বাচ্চাটার শরীরে স্পর্শ করে তখনই তাদের গায়ে আগুন লেগে যায়। তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা চলে যাওয়ার সাথে সাথে নিয়ান তার মেয়েকে বুকের সাথে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, আজ থেকে তোর নাম অধরা। নিয়ান অধরাকে কোলে নিয়ে আশেপাশে তাকাতেই দেখে একটা নীল রঙের দরজা। দরজাটা হাত দিয়ে ধাক্কা দিতেই সাগরের পানি তাদের নিচ থেকে উপরে তুলে ফেলে এবং বড়সড় একটা ধাক্কায় কিনারায় এনে ঠেকায়। নিয়ান আশেপাশে তাকাতেই দেখে অনেক মানুষ। জায়গাটা তার কাছে পরিচিত মনে হচ্ছে। একটা ছেলেকে ডাক দিয়ে বলল, এটা কোন জায়গা? ছেলেটা মুচকে এসে বলল, সেন্ট মার্টিন। নিয়ানেরা বুঝতে বাকি রইল না সে বাংলাদেশে এসে গেছে। বিকেলে এসে সেন্ট মার্টিন থেকে তার গ্রামের বাড়িতে ব্যাক করে। তারপর ব্যবসা বাণিজ্য যেটাতে হাত দিয়েছে সেটা থেকে অভিনব সাফল্য। আর সে নিয়ান সাহেব আর মেয়েটা আর কেউ না, মা, তুই আর আমি। অধরা তার বাবার মুখে এসব কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। মারে, তুই পারিস সে মায়াবিনী শহরটাকে বাঁচাতে? বাবা, আমি কিভাবে সেখানে যাব? মারে, শুনেছি তুই সুইজারল্যান্ডের পুরাতন শহর বার্নের কাছে একটা পুরাতন রাজবাড়ি আছে, আর সেই রাজবাড়ির পেছনে একটা গুহা আছে। সেখানে গেলে তোর আধ্যাত্মিক ক্ষমতায় মায়াবিনী শহরে পৌঁছে যাবি। বাবা, তাহলে চলো। নিয়ান অধরাকে নিয়ে সে গুহায় যেতে গুহা থেকে আগুন বের হতে লাগলো। আগুন দেখে অধরা এগিয়ে যাচ্ছে গুহার দিকে। নিয়ান অধরাকে না করছে, তবুও অধরা আগুনের দিকে যাচ্ছে। এক পর্যায়ে অধরা আগুনের গুহায় ঢুকে পড়ে, আর সাথে সাথেই সমস্ত শরীর আগুনের লেলিহান শিখার মাঝে অদৃশ্য হয়ে গেল। অধরার পরপর নিয়ান ও আগুনের গুহায় ঢুকে পড়ে। সাথে সাথে সে নিজে অদৃশ্য হয়ে যায়। অধরা মায়াবিনী শহরে পৌঁছানোর সাথে সাথেই শহরটা কাঁপতে থাকে। অধরা ভয় পেয়ে যায়। পেছনে তাকাতেই তার বাবাকে দেখে বেশ খানিকটা অবাক হয়ে প্রশ্ন ছুড়ে দেয়, বাবা, তুমি এখানে? মারে, তুই ছাড়া আমার কে আছে? তোকে এই বিপদে রেখে কিভাবে যাই বল? আর তোকে মানা করা সত্ত্বেও তুই কেন আগুনের গুহায় ঢুকলি? কি বলছো বাবা? সেটা তো আগুনের গুহা ছিল না, সেটা একটা ফুলের বাগান ছিল। আর তুমি নিষেধ করনি তো? তুমি তো পেছন থেকে বললে এই গুহা দিয়ে মায়াবিনীর শহরে আসতে পারবো। নিয়ান সাহেব অধরার কথা শুনে একেবারে চুপ করে গেলেন। সে জানে আর বেশি কিছু বলা সমীচীন হবে না। অধরা ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না। পায়ের নিচের মাটি, আকাশ, বাতাস সবকিছু যেন কাঁপছে। সে আস্তে আস্তে মাটির নিচে ঢুকে যাচ্ছে। অধরাকে মাটির নিচে ঢুকে যাওয়ার দেখে তার বাবা যখন তাকে বাঁচাতে তার কাছে যাবে তখনই বুঝতে পারল এক অদৃশ্য দেয়াল অধরাকে চারিদিক থেকে ঘিরে রাখছে। সেদিকে আগানো যায় না। এদিকে অধরা ক্রমশ মাটির নিচে চলে যাচ্ছে। সে চিৎকার দিয়ে তার বাবাকে ডাকছে আর বলছে, বাবা, আমাকে এখান থেকে তুলো, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু অধরার কথা নিয়ান সাহেবের কর্ণপাত হচ্ছে না। একসময় অধরা বুঝতে পারে সে মাটির নিচে এক সুড়ঙ্গে ঢুকে পড়েছে, আর সে সুড়ঙ্গ দিয়ে সে এক দিঘির ভেতরে গিয়ে পড়ে। দিঘিতে পড়ার সাথে সাথে সে দেখতে পেল তার চারপাশে কালো কুচকুচে অনেকগুলো সাপ। ভয়ে তার শরীর শিউরে উঠল। একটু একটু সাঁতার পারে সে, তাই সাঁতার দিয়ে দিঘির পাড়ে ওঠার আগেই তার শরীর নিস্তেজ হয়ে আসলো। দম বন্ধ হয়ে আসছে, চোখ দুটি বন্ধ হয়ে আসছে অধরার। তারপর অধরার আর কিছু মনে নেই।
অধরা যখন চোখ খুলে তখন সে দেখতে পায় সে একটা খাটের ওপর শুয়ে আছে। আশেপাশে তাকাতেই দেখতে পায় তার খাটের চারপাশে প্রায় ডজন খানেক স্বর্গীয় পরী দাঁড়িয়ে আছে। অধরার কাছে রুমটা রাজপ্রাসাদের মতো মনে হচ্ছে। অধরা চোখ মেলে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমি এখন কোথায়? অধরার কথা বলা দেখে সমস্ত মেয়েদের মুখে হাসির রেখা ফুটে উঠল। একজন আরেকজনকে বলতে লাগলো, আমাদের রাজকুমারীর জ্ঞান ফিরেছে, এই তোরা থাক, আমি রাজকুমারীকে খবরটা দিয়ে আসি। এই বলে একটা মেয়ে চলে গেল। কিছুক্ষণ পর অধরা অনুভব করল রুমটা যেন আলোকিত হয়ে উঠল হঠাৎ, আর নাকে মাতাল করা গোলাপের সুগন্ধ ভেসে আসছে। সমস্ত মেয়েরা চলে গেল। অধরা দেখতে পেল তার শিউরে এক সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। মুখটা থেকে মনে হয় আলো নিঃসৃত হচ্ছে। মনে হচ্ছে কত জনম জনমের পরিচয়। এত সুন্দর কোনো ছেলে হয়? অধরা ভাবনার ছিল না। কি দেখছেন অমন করে? ছেলেটার কথায় অধরা লজ্জা পেয়ে যায়। অধরার লজ্জা মাখা মুখটা একদম অস্ত যাওয়ার মতো, সূর্যের মতো। অধরা আমতা আমতা করে বলল, না মানে কিছু দেখছি না তো। আচ্ছা, আমি এখানে কেন? আর আপনি কে? ছেলেটা মুচকি এসে বলল, আমার নাম রুদ্র, আর তুমি দিঘির জলে পানি খাচ্ছিলে, আমি সেখান থেকে তুলে এনেছি। আচ্ছা, এখন বিশ্রাম করে নাও, বিকালে তোমাকে আমার সাথে যেতে হবে। রুদ্র মনে মনে ভাবছে অধরা কেন আমাকে চিনতে পারছে না। সে কি তাহলে অতীত ভুলে গেছে? নিজের অজান্তেই চোখে পানি এসে যায় তার। রুদ্র চলে গেল। অধরা ভাবে লোকটাকে কেন যেন তার চেনা চেনা লাগছে। মনে হচ্ছে কোথায় যেন তাকে দেখেছে, কিন্তু সেটা কোথায়? এসব ভাবতে ভাবতে আবার সে ঘুমিয়ে যায়। ঘুমের মাঝে দুঃস্বপ্ন দেখে চিৎকার দিয়ে জেগে ওঠে। রুদ্র দৌড়ে এসে অধরাকে বলে, কি হয়েছে তোমার? বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিলে কেন? রুদ্রকে দেখে অধরা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগে, আমাকে বাঁচাও, ওই যে রাক্ষসগুলো আমাকে মারতে আসছে। এই যে অধরা, তুমি কেঁদো না, দেখো কোনো রাক্ষস নেই, চোখ খুলে ভয় নেই তোমার। অধরা চোখ খুলে দেখে সে রুদ্রের বুকে। নিজেকে ঝট করে ছাড়িয়ে নিয়ে বলে, দুঃখিত, খারাপ স্বপ্ন দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। অধরা তার দিকে তাকিয়ে চমকে যায়। রাজকীয় ড্রেস সে কখন গায়ে দিল? তার আগের ড্রেস কোথায়? এছাড়া সে তো তার বাবা ব্যতীত কোনো পুরুষকে স্পর্শ করতে পারে না। তাহলে রুদ্রকে জড়িয়ে ধরার পরও তার কিচ্ছু হলো না কেন? কি ভাবছে এমন করে? আমার ড্রেস? ভয় পেও না, তোমার ড্রেস চেঞ্জ করে দিয়েছে দাসীরা। এখন চলো আমার সাথে। আচ্ছা বলেন তো কে আপনি? আমার সাথে গেলেই বুঝতে পারবে। অধরা রুম থেকে বের হতেই দেখতে পেল অনেকগুলো মানুষের ছবি দেয়ালে আঁকালো, সাথে তার আর রুদ্রের ছবিটা। রুদ্রের বুকে মাথা দিয়ে সে শুয়ে আছে। এসব কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অধরা, তুমি আমাকে এখনো চিনতে পারোনি? তোমার কি অতীতের কথা কোনো কিছুই মনে পড়ে না? তুমি তো নিজের থেকে বেশি ভালোবাসতে আমাকে, জানো? তোমাকে শয়তানের শয়তান জাদু করে ফুল বানিয়ে রেখেছিল, আর আমার দেহ থেকে আত্মা বন্ধ করে রেখেছিল। আর সে ফুল থেকে তোমাকে মানুষে পরিণত করেছে দুনিয়ার সৎ দুজন মানুষ, তারা হচ্ছে তোমার বাবা মা। তুমি যেদিন মায়াবিনী শহরে পা রেখেছ, তখনই আমার আত্মা মুক্তি পেয়ে দেহে ফিরে এসেছে। এখন আমাদের হাতে একটি সুযোগ আছে মায়াবিনী শহরকে পুনরায় আগের রূপে ফিরিয়ে আনার, রাক্ষসদের কাছ থেকে রক্ষা করা। তা হচ্ছে তোমার আমার প্রণয়। কি বলছেন এসব? আমি বিশ্বাস করি না। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। এই বলে দরবেশ একটা লোক একটা বই এনে বলল, মা এখানে হাত রাখো, অতীত দেখতে পারবে। অধরা ভয়ে হাত রাখতে বইয়ের ভিতর থেকে একটা নীলচে আলো বের হয়, আর অধরার সাথে সাথে ফ্লোরে পড়ে যায়। কপাল কেটে ফিরকিতে রক্ত বের হতে লাগে। রুদ্র এসে অধরাকে ধরে ফেলে, পাঁচ কোলে করে অধরাকে বিছানায় নিয়ে শুইয়ে দেয়। অধরার জ্ঞান হারিয়ে যায়। রুদ্র অধরার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, সত্যি কি অধরা সব ভুলে গেছে? যে অধরা আমি এক মুহূর্ত তার চোখের আড়াল হলে পাগল হয়ে যেত, আর আজ সে অধরা তাকে চিনতে পারছে না। এসব ভাবতে ভাবতে রুদ্রের গাল বেয়ে টপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে, আর জলটা অধরার গালে পড়ার সাথে সাথেই দুটি মুক্ত দানা হয়ে যায়। রুদ্র অনেকটা অবাক হয়ে যায়। হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শে পেছনে তাকিয়ে দেখে যে দরবেশ দাঁড়িয়ে আছে। বাবা রুদ্র, আপনি আর কাঁদবেন না। এখনকার অধরা আর 1000 বছর আগের অধরা এক নয়, এটা বুঝতে হবে। আত্মাটা তার, বাট দেহটা পুনরায় গঠিত হয়েছে। তাই সৃষ্টিকর্তাকে ডাকেন যেন তাড়াতাড়ি সব মনে পড়ে, নয়তো সামনের পূর্ণিমায় রাক্ষসদের আক্রমণে আমাদের শেষ আশার প্রদীপটাও নিভে যাবে। মায়াবিনী শহর হবে নরকপল্লী। তুমি কোনো চিন্তা করো না, সৃষ্টিকর্তা হয়তো আমাদের দোয়া কবুল করেছে, তাই তিনি অধরার মাকে এখানে পাঠিয়েছে পৃথিবী থেকে। আচ্ছা। দরবেশ চলে গেলে রুদ্র অধরার কপালের দিকে চেয়ে বিন্দু বিন্দু ঘাম কপালে জমা হচ্ছে। রুদ্র ঘামের উপর আলতো করে তার ঠোঁটের জোড়া ছুঁয়ে দেয়।
কপাল বেয়ে নেমে আসে ভালোবাসা। মুগ্ধ নয়নে রুদ্র অধরার দিকে তাকিয়ে থাকে। মনে হয় সারা জীবন যদি এভাবে তাকিয়ে থাকতে পারত। এত সৌন্দর্য ভর করছে অধরার উপর। ভ্রমর যেমন মৌমাছি দেখে থাকতে পারে না, রুদ্রের সে অবস্থা। প্রায় ঘণ্টাখানেক পর অধরার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতে অধরা তার বাবাকে খুঁজতে লাগল। আশেপাশে তার বাবাকে দেখতে না পেয়ে বলল, আমি কোথায়? আর আমি এখানে কেন? তোমরা কোথায় বাবা? অধরার কথা বলা দেখে রুদ্র অধরার হাতটা ধরে বলল, ভয় পেও না, তোমার বাবা আছে। আর তুমি এখন আমার রাজমহলে। আপনি কে? আপনি আমার হাত ধরছেন কেন? খুব খারাপ লোক তো আপনি। অধরা সেন্সলেস হওয়ার পর কি যেন একটা বাজে স্বপ্ন দেখেছিল, সেটা মনে করতে পারছে না। আর ছেলেটাও মনে হচ্ছে স্বপ্নে সে দেখেছে। রুদ্র হাতটা সরিয়ে নিয়ে বলল, প্লিজ চেঁচামেচি করো না, ঠান্ডা মাথায় মনে করার চেষ্টা করো। তুমি এখন পৃথিবীর বাইরে আছো। যেখানে আছো সেই শহরটার নাম মায়াবিনী শহর। আর যে শহরের সাথে তোমার 1000 বছর সম্পর্ক, আর যে শহরের রাজকুমারী তুমি। কিন্তু রাক্ষসদের জন্য আর তোমার চাচা তিয়ান খানের জন্য রাক্ষসরা নরকে পরিণত করে। তোমাকে আর আমার আত্মাকে নীল রঙের গোলাপে বন্দি করে রাখে। আর সেখান থেকে তোমার বাবা গোলাপ এনে তোমার পুনরায় বন্দি মুক্ত করে, আর তুমি পাও পুনরায় শরীর। আর তুমি পৃথিবী থেকে মায়াবিনী শহরে পৌঁছানো মাত্রই নীলরঙা গোলাপটির মাঝে থেকে আমি পুনরায় আত্মা ফিরে পাই। চুপ করবেন, কি বলছেন এসব? রূপকথার গল্প আমি শুনতে চাই না। এছাড়া আপনাকে দেখে সুবিধার মনে হচ্ছে না। আমার বাবা কোথায়? বাবাকে এনে দেন। আর আপনি খবরদার আমার সামনে আসবেন না। রুদ্র কি বলবে ভেবে পাচ্ছে না। সে বুঝতে পারছে অধরার ওপর শয়তানের ছায়া প্রবেশ করতে চাচ্ছে। সেজন্য অধরা এখানে আসছে সেটাও ভুলে গেছে। যা কিছু করতে হবে কৌশলে করতে হবে, তা না হলে রাতে তো আবার তার আত্মা দেহে ছেড়ে পুনরায় ফুলের মাঝে চলে যাবে। কি হলো? কি ভাবেন মনে মনে? আমার বাবা কোথায় বলছেন না কেন? আচ্ছা বলছি, তার আগে তোমাকে একটা রুম দেখাই। রুম দেখাবেন মানে? আপনার মতলব সুবিধার মনে হচ্ছে না। এখন তর্ক করার সময় না। অনুরোধ করছি আপনি আমার পাশের রুমে চলেন। সেখানে গেলে আপনার বাবা কোথায় জানতে পারবেন। অধরা রুদ্রের সাথে পাশের রুমে গেল। রুমে যাওয়ার সাথে সাথে নাকে গোলাপের সুবাস আসতে লাগলো। আর পূর্বালি বাতাস অধরার বাঁধা চুল খুলে দিল। রুমটা অধরার বেশ পরিচিত মনে হচ্ছে। পরিপাটি খুব গোছানো। তবে অধরা অবাক হলো, রুমের প্রতিটা দেয়ালে রুদ্র আর তার ছবি, তার রাজকুমারীর পোশাকের বেশিরভাগ। অধরার মাথাটা ধরে আসছে। কি হচ্ছে সে বুঝতে পারছে না। এমন সময় দরবেশ বইটা এনে বলল, মা, এখানে হাত দিয়ে চোখ বন্ধ করো। তুমি তোমার বাবাকে সহ সবাইকে দেখতে পারবে। অধরা হাত দিয়ে এবার চোখ বন্ধ করতে দেখতে পেল 1000 1000 লোক দাঁড়িয়ে আছে। অধরা রাজকুমারীর পোশাকে বসে আছে, তার পাশে রুদ্র বসে আছে। অধরা রুদ্রের হাতটা শক্ত করে ধরে আছে। অধরা সব মনে পড়তে লাগলো যে সে 1000 বছর আগে রাজকুমারী ছিল মায়াবিনী রাজ্যে, আর তার প্রেমিক ছিল রুদ্র। রুদ্রকে সে নিজের থেকেও বেশি ভালোবাসত। আজ তাকে চিনতে পারছে না। নিজের কাছে তার নিজেরই খারাপ লাগলো। অধরা আরো ভাবনার গভীরে হারিয়ে যাচ্ছে। হঠাৎ একদিন তাদের বিয়ের তারিখ নির্ধারণ হলো। সবকিছু ঠিক ছিল। হঠাৎ নেমে আসলো কালবৈশাখীর ছায়া। তার চাচা রাক্ষসদের সাথে মিলে কালো জাদু আর রাজদরবারের সুরক্ষা কবচ পুড়িয়ে ফেলে, আর জাদুর মাধ্যমে রুদ্রের দেহ থেকে আত্মাটা বের করে নেয়। রুদ্রর সুন্দর দেহটা মুহূর্তে লাল হয়ে যায়। আকাশ কেন যেন মেঘলা ছেয়ে যায়, তারপর কালো মেঘে। রাজদরবারের সবাই ভয় কাঁপছে। কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারছে না। রাক্ষসরা মুহূর্তে বিয়ের আসরটাকে মৃত্যুপুরীতে পরিণত করে ফেলল। অধরা রুদ্রকে ধরে কাঁদছে। রুদ্র কোনো কথা বলছে না। অধরা জড়িয়ে ধরে রুদ্রকে বুকের সাথে। এদিকে অধরার চাচা চিৎকার দিয়ে বলে ওঠে, আজ থেকে মায়াবিনী শহর আমার, আমার রাজত্ব। আমি মায়াবিনী শহরের রাজা। রুদ্রর বাবা তিয়ানের কথা শুনে চেঁচিয়ে বলল, খবরদার শয়তান, অনেক হয়েছে, আর নয়। তুই আমাদের সাথে এমন করবি ভাবতেও পারিনি। তুই একটা বেঈমান। আমি বেঈমান? বেঈমানি না করলে আমি এই রাজত্ব কোনোদিন পাবো না। আমার ছোটবেলা থেকে স্বপ্ন আমি মায়াবিনী শহরের রাজা হব, আর অধরা হবে আমার রানী, আর তোরা সবাই হবি আমার প্রজা। আমি তোদের রক্তে গোসল করব। তিয়ানের কথা শুনে রুদ্রের বাবা যখন তরবারি নিয়ে এগিয়ে যায়, সে সময় নিকোলাসের ইশারায় রাক্ষসরা মুহূর্তের মাঝে ছিন্ন ভিন্ন করে ফেলে দেহটা। অধরা এই ভয়ানক দৃশ্য দেখে ভরকে যায়। তার সারা শরীর কাঁপছে। রাক্ষসেরা সবার রক্ত খাচ্ছে। মানুষের বুকের ভেতর থেকে কলিজা বের করে কি নৃশংসভাবে চিবিয়ে খাচ্ছে। অধরার বমি আসছে এসব দেখে। ঠিক তখনই তিয়ান অধরার চাচা অধরার সামনে এসে বলে, তুমি কোনো চিন্তা করো না, তুমি হবে মায়াবিনী শহরের রানী। আমি তোমাকে বিয়ে করব, চির অমরত্ব লাভ করব।
আজকের রাতটা পূর্ণিমার রাত, আর আজকের রাতে আমি তোমার মাঝে বিলীন হয়ে যাব। অধরা তার চাচার পায়ে পড়ে বলতে লাগলো, চাচা, আমার রুদ্রকে ভালো করে দেন, আপনি আমার বাবার মতো, এসব হয় না। আপনি আমাদের শহরটাকে নরকে পরিণত করবেন না। এই চুপ কর, আমি যা বলবো তাই হবে। আমি যদি বলি সূর্য তার গতিপথ পাল্টাবে, তাই বলেছি বিয়ের প্রস্তুতি নে। আমি আজকে রাতে তোর ভরা যৌবন উপভোগ করব। কথাগুলো বলে নিকোলাস রাজপ্রাসাদে চলে গেল। অধরা কি করবে বুঝতে পারছে না। মন চাচ্ছে সে নিজেকে শেষ করে দেখ, যেন তার চাচার মতো শয়তানের মনোবাসনা পূর্ণ না হয়। সেজন্য সে স্বেচ্ছায় আত্মহত্যা দিবে। রাতে যখন অধরাকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হবে, তার আগে সে রাজপ্রাসাদের রাখা বিষাক্ত গাছের বিষাক্ত বীজ খেয়ে নেয়। রাক্ষসরা যখন বিয়ের মণ্ডপে তাকে নিয়ে যায়, কাজী যখন জাদুকরী মন্ত্রে অধরার অনিচ্ছা সত্ত্বেও বিয়ের কাজ সম্পন্ন করবে, ঠিক তখনই অধরা মৃত্যুর কোলে ঢলে পড়ে। মুহূর্তে সমস্ত শরীর নীলবর্ণ হয়ে যায়। তিয়ান চিৎকার দিয়ে বলে ওঠে, না, এ হতে পারে না, আমার এত বছরের সাধনা এভাবে নষ্ট হতে পারে না। কি করছো তোমরা? অধরাকে বাঁচাও আর তাকে ফুলশয্যায় নিয়ে যাও। তিয়ানের কথা শুনে রাক্ষসদের রাজা যিনি তিনি হুক্কার দিয়ে বলে উঠলেন। তার হুকারে আকাশ বাতাস কেঁপে উঠল। রাক্ষসদের রাজা সমস্ত রাক্ষসদের গায়ে আগুন লাগিয়ে দিল শাস্তিস্বরূপ, আর বলতে লাগলো, তোরা থাকতে অধরা কিভাবে বিষাক্ত গাছের বিষাক্ত ফল খায়? তোরা জানিস আমার অমরত্ব লাভ করতাম, আর সেটা এখন কঠিন হয়ে গেল। আমাদের এই মেয়ের নতুন জীবনের অপেক্ষায় থাকতে হবে। তিয়ান রাক্ষস রাজার কথা শুনে বলল, কি বলছি এসব? তোরা অমরত্ব লাভ করবি মানে? হ্যাঁ, আমরা করব, আর তোকে সেভাবেই আমরা তৈরি করেছি। আজ রাতটা যদি অধরার সাথে তোর মিলন হতো, তাহলে অধরাকে আমাদের শয়তানের সামনে বলি দিয়ে তোর রক্ত পান করলে আমি হতাম চির অমর। তুই না মূর্খ, এই রাক্ষসের জাত তোরা আমার সাথে বেইমানি করেছিস। কিসের বেইমানি? যে নিজের রক্তের সাথে বেইমানি করতে পারে, তার সাথে আমরা কেন পারবো না? রাক্ষস রাজা তিয়ানের মাথাটা ধরে টান দিয়ে শরীর থেকে আলাদা করে ফেলল। শরীরটা মাটিতে গড়াগড়ি পড়ছে। রাক্ষসটা রক্ত পান করে নিল, আর অধরা তার রুদ্রের আত্মাকে নীল গোলাপের মাঝে বন্দি করে রাখে। রাক্ষস রাজা তখন বলে, একদিনই অধরার পৃথিবীতে জন্ম হবে। সে যখন প্রাপ্তবয়স্ক হবে, তার 21 বছর 7 দিনের মাথায় চাঁদ আর সূর্য একই সরলরেখায় থাকবে। সেদিন অধরাকে বলি দিয়ে তার রক্ত পান করতে পারলে আমরা হব অমর, আর আমাদের শক্তি পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে। তবে খবরদার, অধরা আর রুদ্রের যদি শারীরিক মিলন হয়ে যায়, তাহলে মায়াবিনী শহরের ধ্বংসপ্রাপ্ত সেই রক্ষা কবচ পুনরায় সৃষ্টি হবে, আর সমুদ্রের তলদেশে আয়নাতে থাকা আমাদের জীবন রহস্যের মুখোশ উন্মোচিত হবে। আমরা ধ্বংস হয়ে যাব। অধরার সব মনে পড়তেই অধরা রুদ্রকে চাপটে ধরে বলতে লাগলো, রুদ্র, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে চিনতে পারিনি। আমার জনম জনমের ভালোবাসাকে আমি চিনতে পারিনি। অপরাধ। অধরাকে শক্ত করে জড়িয়ে ধরে রুদ্র বলল, রাজকুমারী, আমি জানতাম আমার ভালোবাসার শক্তি তোমাকে আমার থেকে দূর হতে দেবে না। এমন সময় দরবেশ বলল, এখন সময় নষ্ট করা উচিত না। তোমাদের কথা হয়তো রাক্ষসীরা জেনে গেছে। তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও সময় নষ্ট না করে। অধরা আর কালক্ষেপণ করে না করে রাজি হয়ে যায়। রুদ্র আর অধরা বিয়ের সন্ধ্যার আগেই সম্পূর্ণ হয়ে যায়। সূর্য পাটে বসেছে। এমন সময় পশ্চিমে এক লাল রক্তের মতো রেখা সমুদ্রের পৃষ্ঠে চলে যায়। আকাশে যেন সূর্যের সরলরেখা বারবার নীলাভ বর্ণের সেচাঁদ উঠে। রাক্ষসদের ঘুম ভেঙে যায়, পূর্ণ শক্তি ফিরে পায় তারা। এদিকে অধরা রুদ্র পাশাপাশি বসে আছে। অধরা নিজ থেকে বলল, রুদ্র, আর সময় নষ্ট করা ঠিক হবে না। যে কোনো সময় রাক্ষসরা হামলায় করতে পারে। রুদ্রের মাঝে রাক্ষসদের ছায়া প্রবেশ করার আগেই অধরা রুদ্রকে জড়িয়ে ধরল। রাক্ষস পল্লী কেঁপে উঠল জড়িয়ে ধরাতে। রাক্ষসরা ঝড়ের বেগে আসছে। এদিকে অধরা রুদ্রের সাথে নিজেকে বিলীন করে দেয়। রাজপ্রাসাদ যখনই রাক্ষসরা হাত দিবে, তখনই অধরা রুদ্রের মিলন হয়ে যায়, আর এক অদৃশ্য সুরক্ষা কবচ রাজপ্রাসাদকে ঘিরে ফেলে। রাক্ষসরা ছুঁতে পারে না। সকালবেলা অধরার ঘুম ভাঙে রুদ্রের বুকে। ঘুম ভাঙতে দেখে তাদের সামনে এক সমুদ্রের ভেতরে স্বচ্ছ গ্লাস রাখা। রুদ্র দেখে খানিকটা অবাক হয়। তখন সমুদ্র থেকে আওয়াজ আসে, এই গ্লাসের মাঝে রয়েছে রাক্ষসদের প্রাণ, আর এই গ্লাস যদি তোমরা আগুনের পাহাড়ে নিক্ষেপ করো, তাহলে রাক্ষসরা ধ্বংস হয়ে যাবে। মায়াবিনী শহর আবার পুনরায় আগের রূপ ধারণ করবে। সকালে গোসল করে অধরা রুদ্র ছোট্ট সে নীলাভ সাগরের সন্ধানে একটা সময় তারা সেখানে নানা বাধার প্রশ্নের সম্মুখীন হয়ে পৌঁছে যায়, আর সে আয়না উদ্ধার করে আগুনের পর্বতে ফেলে রাক্ষসদের থেকে মায়াবিনী শহরকে রক্ষা করে। সুপ্রিয় শ্রোতা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সাথে ছিলাম আমি, ইফতেশাম চৌধুরী। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখা হবে পরবর্তী গল্পে। আসসালামু আলাইকুম।